আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 এটার অনেকগুলো পার্টই কভার করে ফেলছি। সো আমরা হচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট পার্ট কভার করব, সেটা হচ্ছে দুর্বল রাসায়নিক বন্ধন। এটার মধ্যে আমরা সাধারণত আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড বা ধাতব বন্ধন এই জিনিসগুলো পড়ছি অলরেডি। হ্যাঁ? সো এখন আমরা যে বন্ধনটা পড়ব এই বন্ধনটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন পড়তে যায় দেখবা আমরা এক ধরনের বলের মান পাবো বা ফোর্সের মান পাবো, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স বা ভ্যান ডার ওয়ালস বল। সো এইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এগুলো থেকে বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন কিন্তু আসে। সো চলো আমরা শুরু করি। আমরা আজকে বেসিক্যালি হচ্ছে উইক কেমিক্যাল বন্ডের পার্ট 1 শুরু করব। সো চলো শুরু করি। সো এখানে ফার্স্টেই যে জিনিসটা আমাকে একটু দেখতে হবে সেটা হচ্ছে আমরা যে ইন্টারমলিকিউলার ফোর্স বা আন্তঃআণবিক বল পড়ছি, হ্যাঁ, এদের যে একটা অর্ডার আছে সেটা যদি আমরা একটু দেখতে চাই। দেখো আমরা কি কি বন্ধন পড়ছি, তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি বলবো ভাই আপনি বন্ধন পড়ছেন হচ্ছে আয়নিক একটা বন্ধন পড়ছেন, আয়নিক। হ্যাঁ হ্যাঁ ভাই আয়নিক বন্ধন পড়ছি। তারপর আপনি পড়ছেন হচ্ছে সমযোজী, কোভালেন্ট। হ্যাঁ ভাই পড়ছি, সমযোজী পড়ছেন। তারপর কি পড়ছেন? তারপর পড়ছেন হচ্ছে ধাতব বন্ধন, তাহলে মেটালিক। তারপর কি পড়ছেন? ধাতব বন্ধন, মেটালিক। তাহলে এইগুলা কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি। আয়নিক, তারপর হচ্ছে তোমার এই যে যেটা লিখলাম সমযোজী, তারপর হচ্ছে ধাতব বন্ধন। তারপর আর কি পড়ছেন ভাইয়া? এরপর আমরা এখন যে বন্ধনটা পড়তেছি সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন। এরপরে আমরা আরেকটা ফোর্স পড়ব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, বিডব্লিউএফ। বিডব্লিউএফ বা ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমি বিডব্লিউএফ এর ফুল ফর্মটা একটু লিখে রাখি এখানে। আজকে ক্লাসে আমরা এটা অনেক লিখবো। হ্যাঁ, যখনই তুমি দেখবা বিডব্লিউএফ এটার মানে তুমি বুঝবা ভ্যান ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে, এটার মানে বুঝবা ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে এটার মানে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা কিভাবে কাজ করে, ভ্যান ডার ওয়ালস ফোর্স জিনিসটা কি, এটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখতেছি। দুটো অপোলার সমযোজী অণুসমূহের মাঝে যেই বল কাজ করে বা যে বন্ধন কাজ করে সেটাই বেসিক্যালি ভ্যান ডার ওয়ালস বল বা বন্ধন বলতে পারো তুমি। দুটো অপোলার সমযোজী অণু, আবার বলতেছি দুটো অপোলার সমযোজী অণুসমূহের মাঝে যেই আকর্ষণ বলটা কাজ করে সেটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। আচ্ছা, তাহলে এখন এখানে তুমি কয়টা ফোর্স পাইলা ভাইয়া? মানে বন্ধন কয়টা পাইলা? এরকম আন্তঃআণবিক বল কয়টা পাবা? আয়নিক বন্ধনে একটা আন্তঃআণবিক বল পাবা, সমযোজী বন্ধনে একটা আন্তঃআণবিক বল পাবা, ধাতব বন্ধনে একটা আন্তঃআণবিক বল পাবা, হাইড্রোজেন বন্ধনে একটা আন্তঃআণবিক বল পাবা, ভ্যান ডার ওয়ালস বন্ধনে একটা আন্তঃআণবিক বল পাবা। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই এই যে সবগুলো বল তুমি পাইলা, এদের যদি তোমাকে অর্ডার সাজাইতে হয় সবচেয়ে বেশি, তোমার কি মনে হয় সবচেয়ে বেশি শক্তিশালী আন্তঃআণবিক বল কোথায় থাকবে? কি মনে হয় তোমাদের? তুমি বলবো ভাই এটা বোঝাই যাচ্ছে আয়নিক বন্ধনে সবচেয়ে বেশি হবে। এক্স্যাক্টলি, আমি এটা সিরিয়াল অনুযায়ী লিখছি। তাহলে আয়নিকের সবচেয়ে বেশি, তারপর কোনটাতে হবে? আমি এটাকে শর্ট ফর্ম লিখতেছি, আয়নিক মানে আই, তারপর হচ্ছে সমযোজী কোভালেন্ট, তারপর ভাইয়া তারপর হচ্ছে মেটালিক, তারপর হচ্ছে মেটালিক, তারপর কে ভাইয়া? হাইড্রোজেন বন্ধন, তারপর কে ভাইয়া? ভ্যান ডার ওয়ালস বল। সো এই হচ্ছে আমার একটা পারফেক্ট ওয়ার্ডার, যে তুমি যদি এখানে আন্তঃআণবিক বলের ক্রম দেখতে যাও তাহলে বুঝাই যাচ্ছে আয়নিক অনেক বেশি, তারপর সমযোজী, তারপর ধাতব, তারপর হাইড্রোজেন, তারপর ভ্যান ডার ওয়ালস। এখন ভাই এই ক্রমটা আপনি কেন দেখাইছেন? দেখানোর কারণ হচ্ছে দেখো এরা কিন্তু সবার শেষের দিকে আছে। তার মানে এইখানে যে বন্ধনটা হবে এই বন্ধনটা কিরকম বন্ধন হবে তোমাকে বুঝাই যাচ্ছে যে ভাইয়া এদের বন্ধনের বলের মানটা অনেক দুর্বল হবে, অনেক দুর্বল হবে। এই জন্য কিন্তু আমরা এখানে কি বলতেছিলাম? দুর্বল রাসায়নিক বন্ধন বলতেছিলাম। ঠিক আছে ভাইয়া? সো এইখানে যেহেতু আন্তঃআণবিক যে বলটা আসতেছে এটা অনেক দুর্বল হচ্ছে, দ্যাটস ওয়াই আমি তাকে কি বলতেছি? দুর্বল রাসায়নিক বন্ধনের মধ্যে ফেলতেছি। এই ভ্যান ডার ওয়ালস বলের একটা খুবই ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে। আমরা একটা জিনিস কি জানি কিনা জানি না, ধরো তোমাকে আমি যদি বলি গ্যাসিয়াস একটা পদার্থ আছে, হ্যাঁ, একটা গ্যাসিয়াস পদার্থ আছে, হ্যাঁ, এখন এই গ্যাসকে তুমি লিকুইডে কনভার্ট করবা। হাউ? তুমি বলবা ভাই আপনি প্রেসার দেন, তাহলে গ্যাসের কণাগুলো কি হবে? কাছাকাছি চলে আসবে। চিন্তা করো, গ্যাসের কণাকে তুমি যদি চাপ দাও তাহলে গ্যাসের কণা কি হবে? কাছাকাছি চলে আসবে। তাহলে আন্তঃআণবিক বল, ইন্টারমলিকিউলার ফোর্স উইল বি ইনক্রিজড। দ্যাট মিনস আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তুমি যখন চাপ দিবা তখন গ্যাসের কণা কাছাকাছি চলে আসবে না? হ্যাঁ ভাইয়া, তুমি যদি গ্যাসের কণাকে একটা পিস্টন সহ সিলিন্ডারে নিয়ে প্রেস করো তাহলে ওই যে বয়েলের সূত্র অনুযায়ী তুমি চাপ বাড়াচ্ছ, তাহলে আয়তন কমে যাবে, তাহলে গ্যাসের কণাগুলো অনেক কাছাকাছি চলে আসবে এবং একটা সময় পরে গ্যাস কি হয়ে যাবে? গ্যাস কি হয়ে যাবে? গ্যাস হয়ে যাবে লিকুইড। গ্যাস হয়ে যাবে লিকুইড, বা বাংলায় যদি বলো তরল হয়ে যাবে। এই যে গ্যাস লিকুইড ফর্মে কনভার্ট হচ্ছে ইউজিং প্রেশার, ইউজিং হিউজ প্রেশার, এই জিনিসটা পসিবল হইতো না যদি না গ্যাসের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স না থাকতো।
আবার কথাটা বলতেছি, গ্যাসকে লিকুইডে কনভার্ট করা পসিবল এই একটা কারণেই ভাইয়া। তাহলে তোমাকে যদি কখনো বলা হয় আমরা যে গ্যাসকে প্রেসার দিয়ে তরলে রূপান্তর করি, এটা কোন বলের জন্য আমরা পারি? গ্যাসিয়াস কণাগুলোর মাঝে ভ্যান ডার ওয়ালস নামে এক প্রকার ফোর্স নামে এক প্রকার বল থাকে, যেই বলের কারণে আমরা কি করতে পারি? গ্যাসকে তরলে রূপান্তর করতে পারি। সো আমরা এই পেজের মধ্যে বেসিক্যালি বা এই স্লাইডের মধ্যে বেসিক্যালি আন্তঃআণবিক বল, আচ্ছা আন্তঃআণবিক বল জিনিসটা বুঝাই যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি যে ধরো এটা একটা অণু, ধরো কথার কথা বলতেছি, এটা আরেকটা অণু, এই দুটা অণুর মাঝে ইন বিটুইন যে অ্যাট্রাকশনটা সেটাই কি আমার আন্তঃআণবিক বল। এখন এই আন্তঃআণবিক বলের একটা ক্রম কি দেখলাম, আয়নিকের সবচেয়ে বেশি, তারপর সমযোজী, তারপর কি ধাতব, আর এইখানের মধ্যে সবচেয়ে কম থাকে কাজ কোথায় ভাই? হাইড্রোজেন এবং ভ্যান ডার ওয়ালস ফোর্সে। এগুলো অনেক দুর্বল, অনেক দুর্বল বল। ঠিক আছে, ওকে। আমরা যে এই জিনিসটাকে বলতেছি দুর্বল, এখন আমরা এই জিনিসটাকে একটু কম্পারিজন করি। সো আমরা বেসিক্যালি হাইড্রোজেন বন্ধন পড়া শুরু করব। সো হাইড্রোজেন বন্ধনে যাওয়ার আগে আমরা একটু একটা ছোট্ট কম্পারিজন দেখে ফেলি, চলো। সো ধরো আমি যদি তোমাকে এইখানে বলি, ধরো এটা বললাম, আমি এইখানে দিলাম ধরো হচ্ছে বন্ধন, তাহলে বন্ড, আর এইখানে দিলাম হচ্ছে বন্ধনের যে স্ট্রেংথটা আছে, এই স্ট্রেংথটা তোমরা কম্পারিজন করতে পারবা। তোমরা 9-10-এ কিছু ম্যাথ করছো, যেরকম ধরো তোমাকে যদি বলি কার্বন কার্বন বন্ধন শক্তি, কার্বন অক্সিজেন বন্ধন শক্তি, তারপর ছিল কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি, মনে করে দেখো এইটা, ওই যে এটাই হচ্ছে স্ট্রেংথ। ঠিক আছে, এই স্ট্রেংথটা আমরা এখানে লিখতে যাচ্ছি, তাহলে কম্পারিজনটা আমরা বুঝতে পারবো। সো চলো একটু স্ট্রেংথটা দেখি। তাহলে এখানে সমযোজী আর হাইড্রোজেন বন্ধনের যেটা কম্পারিজন, এটা আমরা তোমাকে এখানে দেখাইতে চাচ্ছি। সো আমরা দুইটা বন্ধনের এখানে কম্পারিজন করব, একটা নিব হচ্ছে সমযোজী, আরটা নিব হচ্ছে হাইড্রোজেন। তাহলে তুমি বুঝে যাবা যে এইখানে বেসিক্যালি ব্যাপারটা কি হইতেছে। সো ধরো আমি এখানে নিলাম কোভালেন্ট, কোভালেন্টের বাংলা হচ্ছে সমযোজী, হ্যাঁ কোভালেন্টের বাংলা হচ্ছে সমযোজী, আর এইখানে আমরা নিব হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এই দুজনের কি পরিমাণ শক্তি আছে এটা আমরা একটু দেখতে যাচ্ছি। ঠিক আছে, সো হাইড্রোজেন বন্ধনের তুমি যদি, আচ্ছা শক্তিটা কোন এককে নিচ্ছ এটাও একটা ফ্যাক্ট, এটা নিচ্ছ হচ্ছে কিলো ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি পার মোল, এটা তুমি এই এককে নিচ্ছ। এখন তুমি চাইলে এটাকে অন্য এককে নিতে পারতা, আমি এখানে কিলো ক্যালোরি পার মোল এককে নিছি, আমার ইচ্ছা তার কারণে আমি নিছি। একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে এখানে ইউনিট কনভার্সনের একটা ব্যাপার স্যাপার আছে, ইউনিট কনভার্সনের একটা ব্যাপার স্যাপার আছে। কি ব্যাপার ভাই? এখানে যখন তুমি ক্যালোরি থেকে জুলে যাবা, কিলো থেকে ক্যালোরিতে আসবা, তখন কিভাবে আসবা এটা একটু বলে রাখি। হ্যাঁ, সো এটা একটু বলে রাখি, 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 1000, যদিও এইখানে এটা লাগবে না, বাট তাও আমরা একটু বলে রাখতেছি 1000 ক্যালোরি। তারপর আমি যদি এখন তোমাকে বলি 1 ক্যালোরি, 1 ক্যালোরি, ক্যালোরি থেকে তুমি জুলে আসতে যাচ্ছ, তাহলে এটা হচ্ছে 4.18, অনেক বইয়ে এটাকে 4.2 জুল বলে। তুমি চাইলে 4.18ও বলতে পারো, 4.2ও বলতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, সো আমরা ইউনিট কনভার্সনের একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে কি করলাম, বলে রাখলাম, যাতে তোমার ঝামেলা না হয়। ওকে, সো এইবার আমরা যদি এইখানে ভ্যালুগুলো একটু দেখি, সমযোজী বন্ধনের এইখানে বন্ধন শক্তির মানটা কত আসে, আর হাইড্রোজেন বন্ধনের এই বন্ধন শক্তির মানটা কত আসে, তুমি যদি একটু দেখো, এখানে বন্ধন শক্তির মানটা আসবে 2 থেকে 10, মানে 2 থেকে 10 কিলো ক্যালোরি পার মোল। আর এবার যদি তুমি সমযোজী বন্ধনের ক্ষেত্রে এটাকে কম্পারিজন করো, এটার ক্ষেত্রে দেখবা 50 থেকে 100, 50 থেকে 100। ঠিক আছে, সো এইবার তুমি একটা জিনিস যদি একটু কম্পারিজন করো, তুমি কিন্তু তোমার চোখে আঙুল দিয়ে আমি তোমার দেখাই দিচ্ছি, ভাই তুমি দেখো সমযোজী বন্ধন যখন তুমি চিন্তা করবা, তখন এই শক্তির মানটা অনেক বেশি কম্পেয়ার টু হাইড্রোজেন বন্ধন, কম্পেয়ার টু হাইড্রোজেন বন্ধন। এখানে আমার বন্ধন শক্তির মানটা কত আসতেছে, 2 থেকে 10 কিলো ক্যালোরি পার মোল, ওয়ারেস তুমি যদি সমযোজী বন্ধনের ক্ষেত্রে চিন্তা করো, এইখানে বন্ধন শক্তির মানটা কিন্তু 50 থেকে 100, তার মানে এখানে একটা বিগ গ্যাপ আছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে এই দুজনের শক্তির, বন্ধন শক্তির যে ক্রম আছে বা ওয়ার্ডার আছে, এটা যদি তোমাকে বলি, তাহলে তুমি কি বলবা? ভাই এটা 100% এখানে বোঝাই যাচ্ছে সমযোজী বন্ধন শক্তি যেটা আছে এইটার স্ট্রেংথ অনেক বেশি হবে কম্পেয়ার টু হাইড্রোজেন বন্ড। এটা আমরা একদম বুঝে গেছি, এটা আমাদের চোখে আঙুল দিয়ে আপনি দেখাই দিয়েছেন, আর কোনো ডাউট এখানে নাই। সো বন্ধন শক্তির বিচারে তুমি যদি চিন্তা করো, সমযোজী বন্ধনের শক্তির মানটা অনেক বেশি থাকে এবং হাইড্রোজেন বন্ধন শক্তির মানটা তুলনামূলকভাবে কম থাকে। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন এতবার বলতেছেন, হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি সেটা একটু দেখান। সো ধরো আমি এখানে হাইড্রোজেন বন্ধন একটু জিনিসটা তোমাদেরকে দেখাই, জিনিসটা কি অ্যাকচুয়ালি। ধরো আমি এখানে নিলাম H, এইখানে এ, আমি একটু পরে যখন শর্ত দেখাবো তখন বলে দিব, সমস্যা নেই। সো আবার এইখানে লিখলাম হচ্ছে H, আবার এইখানে লিখলাম হচ্ছে এ। ধরো এরকম আমি দুইটা মৌল বা সরি এরকম দুইটা অণু নিলাম বা যৌগ নিলাম, ঠিক আছে। সো এইখানে যে H A
আর এইচ এ আছে, একটু খেয়াল করো, একটু শর্ত আছে, শর্তগুলো আমি পরে বলতেছি, বাট আপাতত এখানে লিখতেছি, জাস্ট লিখতেছি। এখানে হাইড্রোজেন, এইচ দিয়ে বোঝাচ্ছে হাইড্রোজেন, এ একটা প্রতীকী মৌল, এ একটা হচ্ছে প্রতীকী মৌল, তাহলে দুইটা মৌল মিলে এখানে একটা বন্ধন হয়েছে, একটা বন্ধন হয়েছে। তুমি এখানে হাইড্রোজেন ফ্লোরাইডও চিন্তা করতে পারো, ইউ ক্যান কনসিডার হাইড্রোজেন বন্ধন ফ্লোরিন, এটা চিন্তা করতে পারো। সেম ভাবে হাইড্রোজেন বন্ধন ফ্লোরিন, তার মানে এখানে তুমি যদি এইভাবে চিন্তা করো, একটা হাইড্রোজেন ফ্লোরাইড নেওয়া হয়েছে আর একটা হাইড্রোজেন ফ্লোরাইড নেওয়া হয়েছে, এটা চিন্তা করার জন্য বলতেছে। বাট বেসিক জিনিস হচ্ছে এ একটা প্রতীকী মৌল, এটা অ্যাকচুয়ালি ফ্লোরিনকেই যে ইন্ডিকেট করে ব্যাপারটা এমন না, আরো যারা যারা আছে আমি একটু পরে দেখাবো এক একে হইতে পারে, এটা দেখাবো। সো এ একটা প্রতীকী মৌল, সো আমি এইখানে এ এর সাথে হাইড্রোজেন একটা বন্ধন করছি, একইভাবে এ এর একটা হাইড্রোজেন এ এর সাথে হাইড্রোজেন একটা বন্ধন করছি। এবার তোমাকে যদি আমি একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, এখানে যদি চিহ্ন দিতে হয়, যেহেতু তোমাকে আমি বলতেছিলাম একে তুমি ফ্লোরিনের সাথে চিন্তা করবা, তাহলে এ যেহেতু উচ্চ তড়িৎ ঋণাত্মক, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি তোমাদের তড়িৎ ঋণাত্মকতা পড়াইছি, মনে থাকার কথা। তড়িৎ ঋণাত্মকতা মনে রাখা একটা খুব সুন্দর টেকনিক আমি তোমাদেরকে বলছিলাম, সেটা ছিল হচ্ছে ফঞ্চ, মনে থাকার কথা আমাদের, এটা মনে রাখবা, আজকে ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট ফঞ্চ। হ্যাঁ, ফঞ্চ। তাহলে কি দাঁড়াইলো ভাই, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 3.5, অক্সিজেনের হচ্ছে 3.5, নাইট্রোজেনের কত ভাইয়া? 3, এটা লিখতেছি তড়িৎ ঋণাত্মকতা। কার্বনের কত ভাইয়া? 2.5, 2.5। তোমরা আশা করি খুব সহজেই এই ধারাটা বুঝতেছো যে ভাই এখানে আপনি 0.5 করে করে কমাচ্ছেন, তাইলেই হচ্ছে বাকিদের তড়িৎ ঋণাত্মকতা চলে আসছে। ফ্লোরিনের 4, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3, কার্বনের হচ্ছে 2.5। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া হাইড্রোজেনের কত, তুমি বলবা হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ভাইয়া ঝামেলা, এখানে হচ্ছে 2.1 হয়। ঠিক আছে, ওকে। সো আমরা কিন্তু যখন মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম শিখাইছিলাম, তখন ওই পাউলিং স্কেলের যে ম্যাথগুলা ছিল, কিভাবে হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য ভ্যালু অফ অ্যান এলিমেন্ট, কি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি। সো ইলেকট্রোনেগেটিভিটির যে ভ্যালুটা আছে, এটা তুমি কেমনে ফাইন্ড আউট করতে পারো, ওই জিনিসগুলো দেখাইছিলাম কিন্তু। সো তোমরা ওটা চাইলে দেখতে পারো, ওইখানে আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করছি। বাট আমার এই লেকচারের মধ্যে এটা শুধু লাগবে যে আমরা কিভাবে তড়িৎ ঋণাত্মকতার মানটা খুব সহজে মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমি একে এখানে কি বলতেছিলাম, ফ্লোরিন ধরতেছিলাম, একে কি ধরতেছিলাম, ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এইখানে কি চিহ্ন দিব ভাইয়া, এইখানে চিহ্ন দিব ডেল্টা মাইনাস, আর এইখানে কি চিহ্ন দিব, ডেল্টা প্লাস, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাহলে ইলেকট্রন টান মারবে স্বাভাবিকভাবে, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, কারণ এইখানে তো আমার যে দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, আরেকটা কার ইলেকট্রন ভাইয়া, আরেকটা হচ্ছে আমার ফ্লোরিন, বা এইখানে যে এ একটা মৌল আছে তার একটা ইলেকট্রন। এখন এখানে কে টান দিবে, যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সে টান দিবে, সে কি করবে, ইলেকট্রনকে কি করবে, তার নিজের দিকে টানবে, পুল করবে। আচ্ছা, একইভাবে তুমি যদি চিন্তা করো এইখানেও তো টানবে, তাহলে এইখানেও ডেল্টা কি হবে, মাইনাস হবে, আর এইখানেও কি হবে, ডেল্টা প্লাস হবে। এই যে ভাইয়া এইখানে ডেল্টা প্লাস মাইনাসের একটা ব্যাপার স্যাপার কিন্তু অবশ্যই হইতে হবে। তার মানে একে তুমি এখানে ফ্লোরিনের সাথে চিন্তা করতেছো, কারণ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এ এখানে ইলেকট্রন টান মারবে, তাহলে এখানে ডেল্টা মাইনাস হবে, এখানে ডেল্টা প্লাস হবে, কারণ তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবার এখানে আমি যদি তোমাকে একটু চিন্তা ভাবনা করতে বলি ভাইয়া, এইখানে তুমি কি একটা জিনিস খেয়াল করছো কিনা ভাই, এইখানে মাইনাস আর প্লাসের মাঝে এখানে কি কোনো বন্ধন হইতে পারে? তুমি বলবা হ্যাঁ ভাই এইখানে তো হইতে পারে, এই যে মাইনাস আর প্লাসের মাঝে আপনি দিচ্ছেন, এখানে তো একটা খুব চমৎকার বন্ধন হইতে পারে। তাহলে মাইনাস আর প্লাসের মাঝে তখন এইখানে একটা বন্ধন দেওয়া হয়, এই যে ভাইয়া একটা বন্ধন তুমি দিলা, এই যে একটা বন্ধন দিলা, এই যে কিভাবে দিলা, ডট ডট দিয়ে দিলা, কিভাবে দিলা, এখানে মাইনাস আর প্লাসের মাঝে একটা বন্ধন দিলা, মাইনাস আর প্লাসের মাঝে একটা বন্ধন দিলা, এই বন্ধনটা তুমি কিভাবে দিলা, ডট ডট দিয়ে। এখন ভাইয়া কি হইলো, এখানে কি হইলো, এইখানে আমি তোমাকে যদি একটু সামারাইজ করি, এইখানে যে বন্ধনটা নিছো, এই যে এই চার এর মধ্যে এইখানে যে বন্ধনটা নিছো, এটা হচ্ছে তোমার সমযোজী বন্ধন, তাহলে এটা হচ্ছে কোভালেন্ট সমযোজী বন্ধন। এই যে এইখানে যে বন্ধনটা নিছো ভাইয়া, এটা হচ্ছে তোমার সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, সমযোজী কোভালেন্ট। এইবার এইখানে এ যেটা ডেল্টা মাইনাস ছিল আর এইচ যেটা ডেল্টা প্লাস ছিল, এই দুইজনের মাঝে যে তুমি একটা বন্ধন চিন্তা করতেছো, এই যে এইখানে, এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন। এই যে ভাইয়া দেখো, তাহলে তুমি কিন্তু সমযোজী বন্ধন আর হাইড্রোজেন বন্ধন কিন্তু কি থাকে, পাশাপাশি থাকে। ব্যাপারটা এমন না যে হাইড্রোজেন বন্ধন দূরে অনেক দূরে অন্য কোনো জায়গায় হইতেছে না, পাশাপাশি অনেক কাছাকাছি যখন দুইটা যৌগ থাকবে, ধরো দুইটা পাশাপাশি দুইটা হাইড্রোজেন ফ্লোরাইড নিলাম, তাহলে দুইটা হাইড্রোজেন ফ্লোরাইডের মাঝে এখানে এটা সমযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন, বাট ইন বিটুইন ডেল্টা মাইনাস এন্ড ডেল্টা প্লাসের মাঝে যে বন্ধনটা আছে, সেটা হচ্ছে আমার কি, হাইড্রোজেন বন্ধন। সো আমি আশা করি তোমাদেরকে হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি এটা একটু দেখাইতে বা বুঝাইতে পারছি। সো এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে একটু দেই, তুমি দেখো, যদি তোমাদেরকে এক্সাম্পলটা দিই তাহলে হয়তো তোমরা রিলেট করতে পারবা জিনিসটা, যে ভাই আমি না রিলেট করতে পারতেছি না, একটু রিলেট করা একটু দেখান আমাকে, চলো একটু রিলেট করি। ধরো আমি তোমাকে বললাম এইখানে হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ এইখানেও আমি বললাম কি ভাই, হাইড্রোজেন ফ্লোরাইড। এবার তুমি তো জানো কার উপর প্লাস হবে কার উপর মাইনাস হবে, তুমি বলবা হ্যাঁ ভাইয়া আমি জানি, এইখানে এইটা হবে ডেল্টা মাইনাস, এইখানে এইটা হবে ডেল্টা প্লাস,
কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আপনি অলরেডি ওই পাশে লিখে ফেলছেন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তার উপর আমি মাইনাস দেই। সো ফ্লোরিনের উপর তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি তাহলে মাইনাস দিব, হাইড্রোজেনের উপর দিব প্লাস। তুমি এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে 4, whereas হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে 2.1, দ্যাট মিনস ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু হাইড্রোজেন। সো আমি যদি এখন এইখানে চিন্তা করি খুব সহজেই এইখানে ভাইয়া একটা বন্ধন করে ফেলতে পারবো। এই বন্ধনটার নাম কি? হাইড্রোজেন বন্ধন। এই যে ভাইয়া দেখো হাইড্রোজেন বন্ধন চলে আসছে। তো তুমি এটার সাথে এখন চাইলে এটাকে খুব সহজে তুমি কি করতে পারবা? রিলেট করতে পারবা। সো হাইড্রোজেন বন্ধন আমাদের জীবনের জন্য মানে প্রতি জায়গায় জায়গায় অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি চিন্তা করো পানির স্ট্রাকচার, পানির মধ্যে হাইড্রোজেন আছে। আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমার যে জন্ম সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করছে ইউজিং সামথিং, তুমি বায়োলজিতে পড়ছো কল্ড ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এরকম একটা কিছু ছিল। সো ওইখানের মধ্যেও হাইড্রোজেন বন্ধন দেখবা আছে। সো ডিএনএ ছাড়া তো মানুষের তোমরা জানো মানুষের সৃষ্টি বা মানুষের অস্তিত্ব এটা তো আসলে টাফ। সো ডিএনএর মধ্যেও হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের যে অস্তিত্ব আছে, অস্তিত্ব বা এক্সিস্টেন্সের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে। আবার পুরো পৃথিবীতে তুমি যদি চিন্তা করো ম্যাক্সিমাম অ্যামাউন্টই কিন্তু কি পানি, স্থল আর জলের মধ্যে তুমি যদি চিন্তা করো জলের পরিমাণটা অনেক বেশি। সো পানির মধ্যেও কিন্তু কি হয়? হাইড্রোজেন বন্ধন হয়। আমরা দেখবো আস্তে আস্তে, জাস্ট আমি তোমাদেরকে ইম্পর্টেন্সটা বুঝাইতেছি যে হাইড্রোজেন বন্ধন কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, সো চলো এখন আমরা যে এই যে পড়তেছিলাম হাইড্রোজেন বন্ধন, এখন হাইড্রোজেন বন্ধন তো চিনছি ডট ডট দিয়ে প্রকাশ করেন ভাই, আপনি এটা একটু আগে দেখাইছেন। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বন্ধন কারা কারা গঠন করবে, কারা কারা গঠন করবে, কারা কারা গঠন করতে পারবে না, এইটা আমাকে একটু বুঝান। সো প্রথম কথা হচ্ছে দেখো হাইড্রোজেন বন্ধন, তার নামের মধ্যে কি আছে? হাইড্রোজেন। তাহলে 1 নাম্বার শর্ত তুমি কি দিবা? 1 নাম্বার শর্ত তুমি দিবা, যেগুলা মাস্ট লাগবে সেগুলো আমি লিখতেছি এখানে। হাইড্রোজেন মাস্ট। 1 নাম্বার শর্ত হচ্ছে ভাই হাইড্রোজেনের ছাড়া হবে না, কারণ বন্ধনটার নামই তো হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন মাস্ট থাকতে হবে। হাইড্রোজেন কি থাকতে হবে? মাস্ট থাকতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন মাস্ট থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা একটু আগে একটা জিনিস লিখছিলাম, তোমরা কি খেয়াল করছো কিনা জানি না, এইচ তারপরে এখানে বন্ধন দিয়ে লিখছিলাম এ। তোমাদেরকে বলছিলাম এ একটা প্রতীকী মৌল। এ একটা কি মৌল ভাইয়া? প্রতীকী মৌল। এইবার প্রশ্ন হচ্ছে এইখানে যে এ আছে, এইখানে যে এ আছে, এই এ এর মধ্যে কারা কারা হইতে পারে? এইখানে যে এ আছে, এই এ এর মধ্যে কারা কারা হইতে পারে? এই এ এর মধ্যে কারা কারা হইতে পারে? কারা কারা? তো এই যে বলছিলাম প্রতীকী মৌল, তাহলে কি পর্যায় সারণীর সবাই হইতে পারে? উত্তর হচ্ছে না, সবাই হইতে পারে না। এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। নট এভরিওয়ান। হাইড্রোজেনের সাথে যেই মানুষটা সরাসরি যুক্ত, এটা কিন্তু এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই এ কিন্তু হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড উইথ হাইড্রোজেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিরেক্টলি এ নিয়ে এই কথাবার্তা, ডিরেক্টলি কানেক্টেড, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিরেক্টলি কানেক্টেড উইথ হাইড্রোজেন, ডিরেক্টলি কানেক্টেড উইথ হাইড্রোজেন। এটা যদি বুঝো তাইলেই হয়ে গেছে যে ভাই এখানে ডিরেক্টলি কানেক্ট থাকতে হবে, ডিরেক্টলি কানেক্ট না থাকলে হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, সরাসরি যুক্ত থাকতে হবে। আচ্ছা বুঝলাম। এবার এ সম্পর্কে একটু বলেন, এ কারা কারা হইতে পারে? আপনি তো বললেন পর্যায় সারণীর সবাই হইতে পারবে না, তাহলে কারা কারা হইতে পারবে? হইতে পারবে হচ্ছে এর মধ্যে আছে ফ্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, আর হচ্ছে ভাইয়া কে? নাইট্রোজেন। কে ভাইয়া? ফন। হ্যাঁ, আমরা ছোটবেলায় এক ধরনের রুটি খাইতাম, আমার এলাকার ভাষায় ওটাকে বলতে হচ্ছে বন রুটি। তোমরা খাইছো কিনা জানি না, একটা বাটার বান দিয়ে ভিতরে বাটার দিয়ে দুইটা স্লাইস করে, ওটাকে আমরা বন রুটি বলতাম। সো আমি মনে রাখতাম ফন, মনে না থাকলে বন রুটি। সো এটা হচ্ছে ফন রুটি বলতে পারো। সো হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি যে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে ফন রুটি, ঠিক আছে? সো ফন দিয়ে কি কি বোঝাচ্ছে? ফ্লোরিন, এটা কিন্তু অবশ্যই হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। তাহলে তুমি একটা জিনিস কি বুঝতেছো কিনা জানি না, তুমি এখানে কি খেয়াল করতে পারতেছো কিনা জানি না, এইখানে যে তুমি বলতেছিলা এ হচ্ছে ভাই একটা প্রতীকী মৌল। এই প্রতীকী মৌলের সম্পর্কে একটু আইডিয়া তুমি কি খেয়াল করছো কিনা জানি না, এইটার সাইজ কি অনেক বড় না অনেক ছোট? সাইজ অনেক বড় নাকি অনেক ছোট? তো তুমি বলবো ভাই এটার সাইজ অনেক ছোট, সাইজ অনেক ছোট, সাইজ অনেক ছোট। দেখো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন পর্যায় সারণী কোন পাশে আছে? ডান পাশে আছে। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়? সাইজ ছোট হইতে থাকে। এবং কি আছে? উপরের দিকে আছে। তাহলে আবার আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়তে থাকে। তাহলে যেহেতু উপরের দিকে আছে এবং ডান দিকে আছে, তার মানে ডানে এবং সবার উপরে, তাহলে তাদের সাইজ মোটামুটি ভাবে কি সবচেয়ে কম ধরতে পারি। তাহলে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এদের সাইজ কি কম। তাহলে যেহেতু সাইজ কম, তাহলে স্বাভাবিকভাবে এটা আমি বুঝে গেলাম। আরেকটা জিনিস তুমি খেয়াল করছো কিনা জানি না, দেখো ভাইয়া ফ্লোরিনের তুমি যদি ইলেকট্রনিক স্ট্রাকচারটা আঁকো, ফ্লোরিনের বাইরের শক্তি স্তরে কয়টা আছে? তুমি বলবো ভাইয়া 7খানা আছে। কয়খানা ইলেকট্রন? ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কয়খানা? 7খানা। আচ্ছা, ব্যালেন্সই না কিন্তু ব্যালেন্স ইলেকট্রন। তুমি যদি এবার অক্সিজেনকে চিন্তা করো, অক্সিজেনের বাইরে আছে কয়খানা ভাইয়া? 6খানা। তুমি একটা জিনিস কি খেয়াল করতেছো কিনা জানি না,
যে ভাই কোথাও কি আপনি এটা বলতে চাচ্ছেন যে এদের মধ্যে মুক্ত জোড় থাকতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, এদের মধ্যে কি থাকতে হবে? মুক্ত জোড় থাকতে হবে। তুমি নাইট্রোজেনের স্ট্রাকচারটাও চিন্তা করতে পারো। নাইট্রোজেনের বাইরে থাকবে ৫ টা, তাহলে ২, তারপর হচ্ছে ৩, ৪, ৫। তুমি একটু খেয়াল করো ভাই, তুমি জাস্ট ঠান্ডা মাথায় খেয়াল করলেই দেখবা তোমার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। দেখো এখানে একটা লোন পেয়ার আছে, তারপর এইখানে একটা লোন পেয়ার আছে, এগুলো লোন পেয়ার, হ্যাঁ আমি লোন পেয়ার মার্ক করতেছি। এইখানে একটা লোন পেয়ার আছে, এই দেখো এখানে ফ্লোরিনের মধ্যে প্রায় ৩ জোড়া লোন পেয়ার আছে। সেম গোস ফর অক্সিজেন, তুমি যদি একটু খেয়াল করো অক্সিজেন ১ জোড়া, তারপর হচ্ছে এই আরেক জোড়া, এই আরেক জোড়া। একইভাবে তুমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো এই ১ জোড়া, দেখো তাহলে এখানে কি হইতে হবে? তাহলে তোমাকে এটা বলাই যায় যে ভাই যাদেরকে আপনি নিচ্ছেন, এই যে এ আপনি যাদেরকে নিচ্ছেন এদের মধ্যে কি থাকতে হবে? লোন পেয়ার মাস্ট, লোন পেয়ার মাস্ট। আচ্ছা, আরেকটা কথা তোমার আসতে পারে মাথায় যে ভাই এখানে সাইজটা কেন অনেক ছোট নিচ্ছেন? ওয়াই সাইজটা আপনি কেন অনেক ছোট নিচ্ছেন? এটা তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে আপনি কেন বড় সাইজ দেন নাই। হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে ভাইয়া যাদের সাইজ ছোট থাকে আকার সমানুপাতিক আইথ নামে একটা কথা পড়ছিলাম। আকার সমানুপাতিক আইথ। সো আমরা কি বলতে পারি? যাদের আকার অনেক কম তাদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। আকার সমানুপাতিক 1/8, সমানুপাতিক না 1/8, হ্যাঁ মানে ব্যস্তানুপাতিক। আকারের সাথে আইতের সম্পর্কটা ছিল ব্যস্তানুপাতিক। তাহলে আকার যত বাড়বে আয়নীকরণ শক্তি কমবে, আকার যত বাড়বে ইলেকট্রন শক্তি কমবে, আকার যত বাড়বে তড়িৎ ঋণাত্মকতা তত কমবে। তাহলে এইখানে তুমি সাইজ অনেক ছোট নিছো কেন ভাইয়া? কারণ হচ্ছে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে ম্যাক্স ইলেকট্রোনেগেটিভিটি। ম্যাক্স ইলেকট্রোনেগেটিভিটি বাংলায় হচ্ছে আমি অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা চাচ্ছি, অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা চাচ্ছি। যদি অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা না হয় তাহলে সমস্যাটা কি হবে ভাইয়া? অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা যদি না হয় তাহলে ভাইয়া ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এটা তৈরি হওয়ার চান্সেস নাই। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এটা তৈরি হওয়ার চান্সেস নাই, কারণ অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা না হলে তুমি একটু খেয়াল করছিলা কিনা জানি না, এটা কেন এরকম মাইনাস প্লাস দিছিলা? কারণ এখানে ফ্লোরিন নিছিলা, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ছিল অনেক বেশি, যেটা ছিল 4। সো প্লাস মাইনাস এরকম তৈরি তখনই হবে মানে পোলারিত হওয়া, এই যে ব্যাপারটা পোলারিত হওয়া, এই ব্যাপারটা যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকে তাহলে হবে না। তাহলে এইখানে প্লাস মাইনাসের যে ব্যাপারটা এইটা খুবই 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 কি ইম্পর্টেন্ট। এই প্লাস মাইনাসই থাকবে না যদি তুমি অনেক বেশি তড়িৎ ঋণাত্মক না নাও, তাহলে তো প্লাস মাইনাসই যদি না থাকে তাহলে তো স্বাভাবিকভাবে এইখানে বন্ধন আসারও প্রশ্ন নাই। এই যে এরকম ডট ডট দিয়ে তুমি এইখানে যে হাইড্রোজেন বন্ধনটা বুঝাইলা যে ভাই এই বন্ধনটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এই যে হাইড্রোজেন বন্ধনটা বুঝাইলা এই হাইড্রোজেন বন্ধনটা ভাইয়া তাহলে কিন্তু হবে না। সো প্লাস মাইনাসটা খুবই 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 জরুরি। আচ্ছা, সো আমরা মোটামুটিভাবে এই কয়েকটা জিনিস যদি বুঝি আমাদের এই কয়েকটা জিনিস দিয়ে হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন মাস্ট, হাইড্রোজেন লাগবেই। তারপর হচ্ছে এ সম্পর্কে বললাম, এ হচ্ছে ফন হইতে হবে এবং এখানে ডিরেক্টলি কানেক্টেড উইথ হাইড্রোজেন হইতে হবে। খালি ফন থাকলেই হবে না, এটা সরাসরি হাইড্রোজেনের সাথে কানেক্টেড থাকতে হবে। এর সাইজ অনেক ছোট হইতে হবে। কেন ভাইয়া? ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি। আসলে আমি বেশি তড়িৎ ঋণাত্মক, ম্যাক্সিমাম বলা ঠিক না, আসলে ম্যাক্সিমাম কথাটা একটু ঝামেলা। সো আমি ম্যাক্সিমাম কথাটা মুছে দিই, আমি আসলে বেশি তড়িৎ ঋণাত্মকতা চাচ্ছি। বেশি তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, বাংলায় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমি বেশি তড়িৎ ঋণাত্মকতা চাচ্ছি, বেশি তড়িৎ ঋণাত্মকতা হইলে সেখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হবে। সো চলো আমরা যদি একটু বুঝে থাকি একটু দেখি আমরা কি কি বুঝলাম। আচ্ছা আচ্ছা, এইখানে এটা একটু পরে আসতেছি, আমরা পড়বো এটা। আমরা একটা কাজ করি, কোথায় কোথায় হাইড্রোজেন বন্ধন গঠন হইতে পারবে সেটা একটু দেখে ফেলি। চলো হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হবে এটা একটু দেখে ফেলি। চলো এই যে হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হবে এটা একটু চলো করি। তো এইখানে খেয়াল করো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, তোমার কি মনে হয় আমি যদি এইখানে লিখলাম হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, ওকে। সো আমরা একটা কাজ করব, এখন তোমরা জাস্ট আমাকে বলবা এইখানে হাইড্রোজেন বন্ধন হবে না হবে না। তো তুমি বলবা ভাই হাইড্রোজেন ফ্লোরাইড, তুমি একটু খেয়াল করো, মনে আছে টেকনিকটা, এটা মনে রাখবা। হাইড্রোজেন এর সাথে ডিরেক্টলি এ কানেক্টেড থাকতে হবে এবং এ কে হইতে হবে? এ হইতে হবে ফ্লোরিন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন, এর বাইরে কেউ হইতে পারবে না, ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। তুমি জাস্ট এটা চিন্তা করবা তাইলেই হয়ে যাবে। তো তুমি আমারে বলো হাইড্রোজেনের সাথে এ এর জায়গায় কি আছে? এখানে ফ্লোরিন কি আছে? হ্যাঁ ভাই আছে। হাইড্রোজেনের সাথে ফ্লোরিন আছে, তাহলে এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এখানে হাইড্রোজেন বন্ধন হবে। হবে? হ্যাঁ ভাইয়া হবে। এবার পানি, পানি H2O, H2O, তুমি একটু খেয়াল করো ভাইয়া হাইড্রোজেনের সাথে কে যুক্ত আছে? হাইড্রোজেনের সাথে কে যুক্ত আছে? অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেন সরাসরি যুক্ত আছে, তাহলে এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে? হ্যাঁ ভাইয়া হাইড্রোজেন বন্ধন হবে, হ্যাঁ হবে। এবার দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া হাইড্রোজেনের সাথে কি আছে? নাইট্রোজেন, ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ ভাইয়া ডিরেক্টলি কানেক্টেড, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন হবে, হ্যাঁ ভাইয়া হাইড্রোজেন বন্ধন হবে। ওকে হইলো। এইবার পরেরটাতে যদি চিন্তা করো অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলে কি হাইড্রোজেন বন্ধন হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন হয়। কিভাবে একটু খেয়াল করো, আর ও, এখানে যদি আমি দেই এইচ, আবার যদি এইখানে দেই এইচ
ও আর তুমি একটু খেয়াল করো ভাইয়া, তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, তুমি নিজেই খালি বুঝে যাবা যে দেখো এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ডিরেক্টলি কানেক্টেড আছে, এখানে কি দিবা ডেল্টা মাইনাস, এখানে কি দিবা ডেল্টা প্লাস। দিছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া দিছি, ডেল্টা প্লাস দিয়ে দিছি, এখানে ডেল্টা প্লাস দিছি। এখানে অক্সিজেনের মাথায় কি দিবা ডেল্টা মাইনাস, এখানে হাইড্রোজেনের মাথায় কি দিবা ডেল্টা প্লাস। দিলা? হ্যাঁ ভাইয়া দিলাম। এই যে এখানে একটু খেয়াল করো, তুমি ঠান্ডা মাথায় খেয়াল করো, মাইনাস আর প্লাসের মাঝে এইখানে দেখো একটা চমৎকার বন্ধন হয়ে গেছে। এই বন্ধনটার নামে কি? হাইড্রোজেন বন্ধন। দেখো হাইড্রোজেন বন্ধন হয়ে গেছে, ওই যে দেখো হাইড্রোজেন বন্ধন হয়েছে। হয়েছে? হ্যাঁ ভাই, তাহলে অ্যালকোহলের মধ্যে কি হয়? হাইড্রোজেন বন্ধন হয় না? হয় না? উত্তর হচ্ছে অ্যালকোহলের মধ্যেও হাইড্রোজেন বন্ধন হয়। অ্যালকোহলের মধ্যেও কি হয়? হাইড্রোজেন বন্ধন হয়। ইয়েস ইয়েস হয়। এবার একটু দেখি RCHO, এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। সো তুমি চিন্তা করবা যে হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন কানেক্টেড আছে কিনা, ফ্লোরিন কানেক্টেড আছে কিনা, অথবা নাইট্রোজেন কানেক্টেড আছে কিনা, এইটা দেখলেই মোটামুটি হয়ে যায়। সো এইটা যদি তুমি বুঝো তাইলেই হয়ে গেছে। সো এইবার একটু যদি চিন্তা করো RCHO, এটা স্ট্রাকচারটা কিরকম? RC ডাবল বন্ড ও এইচ। এইবার তুমি একটু খেয়াল করো তো ভাই, ঠান্ডা মাথায় খেয়াল করো, হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন কানেক্টেড আছে না নাই? তুমি বলবা ভাই হাইড্রোজেন তো আছে দেখতেছি, ট্রু, বাট হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত একক বন্ধনে ফ্লোরিন, অক্সিজেন, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সিঙ্গেল বন্ড। হ্যাঁ, এটা কিন্তু কি বন্ড? সিঙ্গেল বন্ড। এটা কি বন্ড? সিঙ্গেল বন্ড। ওকে, মানে একক বন্ধন, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে, এটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। সো হাইড্রোজেনের সাথে একক বন্ধনে ডিরেক্টলি ফোন কানেক্টেড আছে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন কানেক্টেড আছে? উত্তর হচ্ছে না ভাই, কানেক্টেড নাই। তাহলে ভাইয়া এই বন্ধনের মধ্যে এই জায়গায় হাইড্রোজেন বন্ধন হবে না, 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 এখানে হাইড্রোজেন বন্ধন হবে না। ওকে, সো তাইলে হচ্ছে আমরা একটু পরেরটাতে দেখি। দেখো এবার কি বলা হয়েছে? RCOOH, RCOOH, এটা কি হবে? সো এটা হচ্ছে জৈব অ্যাসিড গ্রুপ। আমি যদি এটা স্ট্রাকচারটা একটু আঁকি তাহলে তুমি বুঝবা। RC ডাবল বন্ড ও, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে এইচ। এখন তুমি একটু খেয়াল করো, তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, খেয়াল করে দেখো তো তুমি কিছু তোমার উত্তর খুঁজে পাও কিনা। তুমি বলবো ভাই হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন কানেক্টেড আছে, হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন কি আছে? কানেক্টেড আছে, হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন কানেক্টেড আছে। তাহলে এটা কি হবে না? হবে না? উত্তর হচ্ছে ভাইয়া এইখানে হাইড্রোজেন বন্ধন হবে, হবে। এবার একটু খেয়াল করো, HCl আর HCl, এটা কি কানেক্টেড হবে বা এটা কি হাইড্রোজেন বন্ধন হবে? সো তুমি একটু খেয়াল করো, HCl, হ্যাঁ, এটা কি তোমার ফোনের ভিতরে পড়ে? এখানে ছিল ফ্লোরিন হইতে পারবে, অক্সিজেন হইতে পারবে, নাইট্রোজেন হইতে পারবে, বাকিরা কিন্তু কেউ হইতে পারবে না। ফ্লোরিন হইতে পারবে, অক্সিজেন হইতে পারবে, নাইট্রোজেন হইতে পারবে, বাট বাকিরা কেউ হইতে পারবে না। তাহলে এইখানে HCl এ কি হাইড্রোজেন বন্ধন হবে? উত্তর হচ্ছে না ভাই, এখানে হাইড্রোজেন বন্ধন হবে না, হাইড্রোজেন বন্ধন হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ওকে, এবার দেখো H2O আর HCl, এটার মধ্যে কি হাইড্রোজেন বন্ধন হবে কিনা? এবার তুমি একটু চিন্তা করো, H2O, এখানে একটু খেয়াল করো, অক্সিজেনের সাথে হাইড্রোজেনই আছে, সমস্যা নাই, বাট এইখানে হাইড্রোজেনের সাথে ফোন নাই। খেয়াল করে দেখো, এইখানে হাইড্রোজেনের সাথে কি নাই? ফোন নাই। তাহলে এখানে তো হাইড্রোজেন বন্ধন হবে না, এখানে হচ্ছে। তাহলে এই দুইজনের মাঝে কি হাইড্রোজেন বন্ধন হবে? উত্তর হচ্ছে না। একটাও শর্ত, মানে দুইটা শর্তই পারফেক্টলি ফিল আপ করতে হবে, ঠিক আছে? ওকে, এখানে হবে না। এবার দেখো, এইখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, হ্যাঁ ভাই আছে। এখানে হাইড্রোজেনের সাথে, মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, এখানে কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, দুইজনই শর্ত ফিল আপ করছে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন হবে। দুইজনই শর্ত ফিল আপ করতে হবে। যদি এরকম দুইজন থাকে, এই যে যেরকম দেখো এখানে কিন্তু আলাদা আলাদা চলে আসছে, এরা কিন্তু সেমই ছিল, এই 7 পর্যন্ত কিন্তু সবাই সেম ছিল, বাট 8 থেকে তুমি একটু খেয়াল করে দেখো, 8, 9, 10, তুমি এখানে যে 3টা এক্সাম্পল দেখতেছো, এরা কিন্তু সেম না, দুটো আলাদা আলাদা। সো তোমাকে দুইজনের মধ্যেই হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তটা ফিল আপ করতে হবে। যদি দুইজনের মধ্যেই হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তটা ফিল আপ করে, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন হবে, আর যদি ফিল আপ না করে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন হবে না। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি পানি আর সোডিয়াম প্লাস, এটা কি হাইড্রোজেন বন্ধন হবে? উত্তর হচ্ছে না, হাইড্রোজেন বন্ধন হবে না, এখানেও হাইড্রোজেন বন্ধন হবে না, দুইজনকে ফিল আপ করতে হবে। ওকে, সো বুঝে গেলাম। ওকে, সো আমরা যদি এটা বুঝে থাকি, এইবার দেখো আরেকটু করি। দেখো একটু একটু খেয়াল করো ভাইয়া, এখানে অক্সিজেনের সাথে কি আছে? হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন কানেক্টেড আছে। এখানে হাইড্রোজেনের সাথে কি আছে? নাইট্রোজেন কানেক্টেড আছে, তাহলে কি এখানে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এইখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে, হবে, হবে। ওকে, সো এবার দেখো পানি আর ক্লোরোফর্ম, পানি আর কি? ক্লোরোফর্ম, পানি আর ক্লোরোফর্ম। তুমি একটু খেয়াল করো, হাইড্রোজেনের সাথে এখানে কে কে কানেক্টেড আছে? তুমি বলবা হাইড্রোজেনের সাথে কানেক্ট আছে এখানে কার্বন। তুমি যে স্ট্রাকচারটা দেখো, ক্লোরোফর্ম CHCl3, Cl, আচ্ছা, সো এটা হচ্ছে CHCl3 স্ট্রাকচার। হ্যাঁ, সো একটু খেয়াল করো, হাইড্রোজেনের সাথে তুমি যদি কানেক্টিভিটিটা দেখো, হাইড্রোজেনের সাথে কে কানেক্ট আছে? তুমি বলবা ফোন কি কানেক্টেড আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, তাহলে এই শর্ত বান্দা কিন্তু ফিল আপ করতেছে না। তাহলে এইখানে একজন বান্দা এই শর্তটা ফিল আপ করতেছে না, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে হাইড্রোজেন বন্ধন হবে না। এবার পরেরটাতে যদি দেখো RCOOH এবং পানি, এটার ক্ষেত্রে হবে কিনা?
ওকে, সো আমি যদি এবার পরেরটার ক্ষেত্রে চিন্তা করি, এইখানে দেখো অক্সিজেন মানে হাইড্রোজেনের সাথে কে কানেক্টেড আছে? অক্সিজেন কানেক্টেড আছে। এইখানে দেখো হাইড্রোজেনের সাথে কে কানেক্টেড আছে? অক্সিজেন কানেক্টেড আছে। এটা কিন্তু অ্যাসিডের স্ট্রাকচার কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখাইছিলাম। আর সি ও, তারপরে এখানে কি ছিল? ও। ওকে, সো এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এখানে হাইড্রোজেন বন্ধন হবে, এখানে হাইড্রোজেন বন্ধন হবে। এবার একইভাবে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এইখানে এই বান্দার নাম হচ্ছে ইথার, এই বান্দার নাম কি? ইথার। ইথার 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 এবং পানি, ইথার এবং পানি, ইথার এবং পানি। দেখো তো এখানে তো হাইড্রোজেনই নাই, এখানে কি নাই? হাইড্রোজেনই নাই, হাইড্রোজেনই নাই। হাইড্রোজেনের সাথে ফোনের ব্যাপার তো থাকতে হবে, হাইড্রোজেন মাস্ট। তোমাদের যে শর্ত পড়াইছিলাম, আমি এগুলো দেখাবো পরে, দেখাচ্ছি একটু পরে। এখানে ফার্স্টে কি বলছিলাম? হাইড্রোজেন মাস্ট, হাইড্রোজেন থাকতেই হবে। সো এখানে তো হাইড্রোজেনই নাই, সো এখানে যেহেতু হাইড্রোজেনই নাই, তো এইখানে এই ব্যাপারটা আসতেছেও না, তাহলে এইখানেও কি হবে না? হাইড্রোজেন বন্ধন হবে না। তাহলে আমরা আশা করি এটা বুঝতেছি কোথায় কোথায় হাইড্রোজেন বন্ধন হবে আর কোথায় কোথায় হাইড্রোজেন বন্ধন হবে না। আচ্ছা, সো এইবার আমরা হচ্ছে একটু হাইড্রোজেন বন্ধন শিখে ফেললাম। এবার একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের টাইপ। সো তোমাদেরকে আমি এটা শিখাইছি যে হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় হবে আর কোথায় কোথায় হবে না, কিভাবে প্রকাশ করা হয়? ডট 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 দিয়ে প্রকাশ করা হয়। সো আমি আশা করি তোমাদেরকে পুরো জিনিসটা ধরাইতে পারছি। নাও এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। সো এখানে প্রকারভেদের মধ্যে কয়টা আছে দেখো, একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, নামটা খুবই ইম্পর্টেন্ট, নামটা আমি একটু ইংলিশে লিখি। এটা হচ্ছে ইন্টারমলিকিউলার, এটা হচ্ছে ইন্টার, আর এটা হচ্ছে ইন্ট্রা। ইন্ট্রা নিজেদের মধ্যে। তোমরা ছোটবেলায় খেলছো কিনা জানি না, অনেকে ছোটবেলায় ফুটবল খেলে, তখন বলে আন্তঃস্কুল, আর এটা হচ্ছে অন্তঃস্কুল। নিজেদের স্কুলের মধ্যে, ধরো তোমার স্কুলের মধ্যেই খেলাধুলা হচ্ছে, এটা হচ্ছে অন্ত। আর 10-12টা স্কুল মিলে একটা খেলা হচ্ছে, এটা হচ্ছে আন্ত। মনে রাখবা। সো আন্ত হচ্ছে মানে বাইরের কেউ থাকবে, আর অন্ত হচ্ছে নিজেদের মধ্যে একটা যৌগের মধ্যে, মানে একটা যৌগের ভিতরেই হবে। অন্ত হচ্ছে একটা যৌগের ভিতরেই হাইড্রোজেন বন্ধন হবে, অন্য আরেকজন কেউ আসা লাগবে না। আর এইখানে হচ্ছে নিজের মতোই আরেকজন আসবে, বাট এখানে দুইজন থাকবে, বাট এখানে একজনের ভিতরেই হবে। মানে তোমাকে যদি এটা বুঝাইলাম, তোমার স্কুলের ভিতরেই খেলাধুলা, সো এটা হচ্ছে অন্ত। আর যখন 10-12টা স্কুল মিলে খেলে সেটাকে আমরা বলি আন্ত। সো নামটা একটু ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, আর এটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। দেয়ার ইজ এ বিগ গ্যাপ এই দুটার মধ্যে। সো আমরা একটু বুঝাই, দেখো তাহলে তুমি বুঝে যাবা যে আন্ত আর অন্ত জিনিসটা কি। আমরা একটু বুঝান ভাই, তাহলে আমার জন্য একটু সহজ হয়। চলো করি। দেখো, সো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের আমি বেশ কিছু এক্সাম্পল দিতে পারবো তোমারে। ফার্স্টে যে এক্সাম্পলটা দিতেছি সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তোমাকে অলরেডি আমার এটা দেয়া শেষ। হাইড্রোজেন ফ্লোরাইড তুমি অলরেডি দেখছো? হ্যাঁ ভাই, এটা অলরেডি আমি দেখছি, এটা আমি অলরেডি দেখছি। চলো করি, এখানে হাইড্রোজেন বন্ধনটা কিরকম হবে? এই যে আমরা এটা কি জানি? ডেল্টা মাইনাস। এটা কি জানি ভাইয়া? ডেল্টা প্লাস। এটা কি জানি? ডেল্টা মাইনাস, সরি এটা ডেল্টা প্লাস, আর এটা কি? ডেল্টা মাইনাস। এইখানে আমি কি দিব? এইখানে যে বন্ধনটা হবে এটাই হচ্ছে আমার কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। দিয়ে দিলাম। হ্যাঁ ভাইয়া দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমি দিয়ে দিছি, পাইও গেছি। এবার ধরো আমি বি নাম্বার এক্সাম্পলটা করলাম যে ভাই আপনি একটু পানিকে দেখান তো আমাদের জীবন যুদ্ধে। পানির শেপ হচ্ছে ভি শেপ, এই যে দেখো ভি শেপ, এইচ ও এইচ। হ্যাঁ, এই যে এখানে দেখো, এগুলো কিন্তু সবই আন্তঃআণবিক। আমি কিন্তু এইগুলার এক্সাম্পল দিচ্ছি এখানে। দেখো আমি বর্ডার মানে আলাদা করে ফেলছি যাতে তুমি ধরতে পারো এটা আন্তঃআণবিক। তাহলে এইখানে যে বন্ধনটা হইতেছে সেই বন্ধনটার নাম কি? এই যে দেখো ভাইয়া, এই বন্ধনটার নাম কি? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এখানে অক্সিজেনের উপর কি দিবা? এখানে অক্সিজেনের উপর তুমি দিবা ডেল্টা মাইনাস। এখানে কি দিবা? ডেল্টা মাইনাস। এখানে হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস, এখানে ডেল্টা মাইনাস, এখানে হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস। হ্যাঁ ভাইয়া, এই যে দেখো হাইড্রোজেন বন্ধন হইতেছে, তুমি দেখতেছো? হ্যাঁ ভাইয়া দেখতেছি হাইড্রোজেন বন্ধন হইতেছে। আপনি আগান, আরো একটা দুটো দেখান, চলো দেখি। ধরো আমি তোমাকে বললাম অ্যামোনিয়া। হ্যাঁ, অ্যামোনিয়া, এইচ এন এইচ। আমি জাস্ট একদম পারফেক্ট বন্ড অ্যাঙ্গেল অনুযায়ী আঁকতেছি না, বুঝার পারপাসে এইভাবে আঁকতেছি। পারফেক্ট বন্ড অ্যাঙ্গেল অনুযায়ী আঁকতেছি না কিন্তু এটা। আচ্ছা, সো ধরো আরেকটা নিলাম অ্যামোনিয়ার অণু, এইচ এন এইচ, তারপর হচ্ছে এইচ। সো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ফোনের ব্যাপার তো মনেই আছে, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই বান্দার উপর ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, এবার দেখো হাইড্রোজেনের উপর এইখানে ডেল্টা প্লাস, নাইট্রোজেনের উপর এইখানে কি? ডেল্টা মাইনাস। তাহলে এইখানে বন্ধনটা কার মাঝে হয়? হাইড্রোজেন বন্ধনটা কার মাঝে হয়? এইখানে একটু ঝামেলা হয়েছে, ঝামেলাটা আমি একটু ক্লিয়ার করে দেই। এইখানে এটা হচ্ছে এইখানে হাইড্রোজেন দেই, তাহলে ইজি হবে। তাহলে এইবার আমি যদি
অ্যারো সাইনটা মানে ডেল্টা প্লাস মাইনাসটা দিই, তাহলে এইখানে এটা ধরো হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, তাহলে এইখানে এই যে এই দুজনের মাঝে যে বন্ধনটা হবে এটাই হচ্ছে আমার কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। সো এই দেখো হাইড্রোজেন বন্ধন। এখানে কি হচ্ছে? দুইটা অণুর মাঝে খেয়াল করো, দুইটা অণুর মাঝে যে বন্ধনটা সেটা হচ্ছে আণবিক ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ধন। দুইটা অণুর মাঝে, দেখো দুইটা অণুর মাঝে, তাহলে অন্তঃআণবিক কি হবে? একটাই অণু থাকবে, একজনই থাকবে, তার ভিতরেই বন্ধনটা হবে। সো দেয়ার ইজ এ বিগ গ্যাপ। একটা হচ্ছে দুইটা অণুর মাঝে, আর অন্ত হচ্ছে একটা অণুর মাঝে। ভাই একটা এক্সাম্পল দেন, চলো একটা এক্সাম্পল দেখি। দেখো চলো করি। ফার্স্টে আমি যে এক্সাম্পলটা নেব সেই এক্সাম্পলটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। বেশ ভালো এক্সাম্পল, স্যালিসাইলিক অ্যাসিডের ভাই আগে সংকেতটা লেখেন ভাই, নাহলে আমি বুঝতেছি না। হ্যাঁ, স্যালিসাইলিক অ্যাসিড, একটু জৈব যৌগ পড়ি। হ্যাঁ, কি আছে জীবনে আমাদের। হ্যাঁ, ওকে। সো স্যালিসাইলিক অ্যাসিড, এই যে দেখো ভাইয়া স্যালিসাইলিক অ্যাসিড আমি আঁকলাম। সো এখানে কি হচ্ছে? একই সাথে একটা OH গ্রুপ আছে এবং একই সাথে একটা কি আছে ভাইয়া? একই সাথে একটা কি আছে? একটা অ্যাসিড গ্রুপ আছে, COOH। এটা কিন্তু COOH, এটাকে তুমি যদি খুব মানে এত গাঠনিক সংকেত না দিয়ে আঁকো তাহলে সহজে তুমি আঁকতে পারবা এইভাবে। হ্যাঁ, মনে রাখবা। মানে এখন আসলে আমি গঠন দিয়ে বুঝাইছি তো অনেকে হয়তো বা রিলেট করতে পারতেছো না, যার জন্য হয়তো বা আমি এটা একটু এঁকে দিলাম। এই বান্দা আর এই বান্দা কিন্তু একই জিনিস। হ্যাঁ, এই দুজন একই বান্দা। ওকে, সো একই বান্দার ভিন্ন রূপ। সো এখানে একটু খেয়াল করো, মানে গাঠনিক সংকেতে আমি দেখাইছি আর কি। সো অক্সিজেন আর হাইড্রোজেন, এখানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তুমি বলবো এইটা ভাই একদম সহজ, এখানে খুবই সহজ। এখানে হাইড্রোজেনের উপর হবে ডেল্টা প্লাস, কার্বনের অক্সিজেনের উপর হবে ডেল্টা মাইনাস। এটা আমরা জানি ভাইয়া। হ্যাঁ জানি। দেখো হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন কানেক্টেড আছে। হ্যাঁ ভাইয়া কানেক্টেড আছে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন কিন্তু হবে। এবার একইভাবে কার্বন আর অক্সিজেন, এখানে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তুমি বলবো ভাই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ডেল্টা মাইনাস, আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে ডেল্টা প্লাস। হয়েছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। এই যে দেখো হয়ে গেছে। আমি এখানে কার্বনের উপর আর ডেল্টা প্লাস মাইনাসটা এটা দিচ্ছি না, আমি জাস্ট খালি বোঝানোর জন্য এটা লিখতেছি। আচ্ছা না চলো এখানে দেই। সো এটার উপর হচ্ছে ডেল্টা মাইনাস, এই অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস, আর এই কার্বনটার উপর হচ্ছে ডেল্টা প্লাস। এই যে দিলাম ডেল্টা প্লাস। ওকে, সো যদি আমরা এটা বুঝে থাকি, দেখো এইখানে হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস, এখানে অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস, সেম ভাবে এখানে অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস, কার্বনের উপর ডেল্টা প্লাস। তাহলে এইখানে বন্ধনটা কিরকম হবে? বন্ধনটা হবে এই যে দেখো ভাইয়া, এই হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝে যে বন্ধনটা হইতেছে, প্লাস মাইনাসের মাঝে যে বন্ধনটা হইতেছে, সেটাই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ধন। এই যে দেখো ডট দিয়ে দেখাইছি, এই যে দেখো ভাই এই বন্ধনটার নাম কি? হাইড্রোজেন বন্ধন। এখন একটা মজার কাহিনী খেয়াল করো তো, এখানে অণু কয়টা নিছো? তুমি বলবা অণু একটাই। একটা অণুর মধ্যেই দুইটা পাশাপাশি অবস্থিত মূলকের মাঝে একটা বন্ধন তৈরি হয়েছে, প্লাস মাইনাসের মাঝে একটা কি হয়েছে? বন্ধন তৈরি হয়েছে। একটা অণুর মাঝেই পাশাপাশি অবস্থিত, ভালো করে খেয়াল করতে হবে, পাশাপাশি না হইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি একটু পরে দেখাবো। সো পাশাপাশি অবস্থিত দুইটা মূলকের মাঝে এইখানে এরকম প্লাস মাইনাস হয়েছে, তখন যে বন্ধনটা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। ভাই আরেকটা দুটো এক্সাম্পল দেন, চলো আরেকটা দুটো এক্সাম্পল একটু দেই আমি তোমাকে। আমি আরেকটা দুটো এক্সাম্পল অবশ্যই দিব। সো আমি আরেকটু লিখি, আমরা এখানে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, এটা একটু আবারও দেখি, চলো। ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, এটা একটু পড়ি। হ্যাঁ, ওকে। সো আমি একটা এক্সাম্পল অলরেডি দেখে ফেলছি। সো আমরা হচ্ছে পরের এক্সাম্পলটা একটু করব। হ্যাঁ, ওকে। সো আমরা হচ্ছে এবার পরের এক্সাম্পলটা করব। সো পরের এক্সাম্পলটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড দেখে ফেলছি। আমরা এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড শেষ, এবার দেখবো স্যালিসাইলিক অ্যালডিহাইড। তাহলে এখন তোমরা কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, আগেরটা ছিল স্যালিসাইলিক অ্যাসিড, একই সাথে OH ছিল আর COOH ছিল। খেয়াল করো, OH আর COOH, OH আর কি আছে? COOH, তাহলে এটাকে বলতেছে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এখন আমি যদি এখানে COOHটাকে উঠায় দিয়া CHO অ্যালডিহাইড নিয়ে আসি, তাহলে কি বলবা? স্যালিসাইলিক অ্যালডিহাইড বা স্যালিসালডিহাইড বলতে পারো। সো এইখানে আমরা কি করছি, এবার একটু খেয়াল করে দেখো, আমি এখানে অ্যালডিহাইড গ্রুপ নিয়ে আসছি। সো এখন তুমি যদি একটু প্লাস মাইনাস চিন্তা করো, দেখো ভাইয়া, তো এইখানে কি হবে? এটা ডেল্টা প্লাস, এখানে অক্সিজেন কি হবে? ডেল্টা মাইনাস, এইখানে অক্সিজেন কি হবে? ডেল্টা মাইনাস, এখানে কার্বন কি হবে? ডেল্টা প্লাস, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এইখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝে যে বন্ধনটা হবে সেটাই কি? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। দেখো হয়ে গেছে। হয়েছে ভাইয়া? হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। আমরা কিন্তু এটা বুঝে গেলাম। তাহলে স্যালিসাইলিক অ্যালডিহাইডের মধ্যে কি থাকে?
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। দেখো ভাই হয়ে গেছে অন্তঃআণবিক ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ধন। ভাই আর একটা এক্সাম্পল দেন। হ্যাঁ অবশ্যই ভাই, কেন দিব না, অবশ্যই দিব। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল। বিফোর দ্যাট তোমাকে একটা জিনিস একটু শিখাইতে হবে, অর্থো প্যারা এগুলা কি। এটা ধরো বেনজিন, এইখানে ধরো একটা গ্রুপ প্রেজেন্ট আছে, একটা গ্রুপ আছে, একটা গ্রুপ অলরেডি এখানে আছে, একটা গ্রুপ আছে। এই গ্রুপের রেসপেক্টে তুমি যদি নাম্বারিং করো, হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা কি ভাইয়া 6 নাম্বার। হ্যাঁ ভাইয়া 6 নাম্বার। এবার ওই যে এই গ্রুপের রেসপেক্টে কিন্তু আমি এখানে নাম্বারিং করছি। এখন মজার কাহিনী কি জানো, এই 2 নাম্বার আর এই 6 নাম্বার এদের একটা স্পেশাল নাম আছে। 2 আর এই 6 এদেরকে বলা হয় অর্থ অবস্থান। কি বলা হয়? অর্থ অবস্থান। 2 আর 6কে। একইভাবে 3 আর 5 এটাকে বলা হয় মেটা অবস্থান। আমরা যখন জৈব যৌগ পড়বো তখন এগুলা শিখবো, বাট আপাতত এটা মনে রাখতেছি। এটা কিন্তু ওই যে 1 নাম্বার অবস্থানে যে গ্রুপটা আছে তার রেসপেক্টে। একইভাবে এখানে যে 4 এটার নাম হচ্ছে ভাইয়া প্যারা অবস্থান। সো এখানে আমরা কি শিখলাম ভাইয়া, ওই 1 নাম্বার অবস্থানে যে গ্রুপটা আছে তার রেসপেক্টে বেনজিনের বিভিন্ন অবস্থানের বিভিন্ন নাম হয়। যেরকম আমি যদি তোমাকে এইখানে বলি এই 2 নাম্বারের নাম কি হবে, তুমি বলবা 2 আর 6 ভাই একই বান্দা, এরা হচ্ছে অর্থ, এরা নাকি অর্থ। ভাই 3 আর 5 এরা হচ্ছে একই বান্দা, এরা হচ্ছে মেটা। আসলে এগুলা ডিগ্রির সাথে কানেক্টেড। অর্থ মানে হচ্ছে এইখানে 60 ডিগ্রি, মেটা মানে হচ্ছে 120 ডিগ্রি, আর এই প্যারা মানে হচ্ছে ভাইয়া 180 ডিগ্রি। ভাই একটু বুঝাই দেন তো, বুঝি নাই কথাটা। তুমি একটু খেয়াল করো, এই গ্রুপের সাথে তুমি 60 ডিগ্রি কোণ করো। এই যে এই গ্রুপটাকে ধরো এইখানে আছে, এই গ্রুপটাকে এইখানে ধরো, এই দেখো কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। তাহলে কি হবে? অর্থ। কি হবে? অর্থ। তুমি যদি না বুঝো তুমি একটা ইন বিটুইন লাইন টানো, আমি এটা পরে মুছে দিচ্ছি। ধরো এই যে লাইন টানলা, এই যে টানলা, আরেকটা লাইন টানো, এই যে দেখো লাইন টানো। তুমি যদি এইখানে অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। দেখো ভাইয়া, তাহলে 2 নম্বর অবস্থানটা হচ্ছে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে 3 নম্বর অবস্থানটা কি করবে? 120 ডিগ্রি কোণ তৈরি করবে। 4 নম্বর অবস্থানটা কি তৈরি করবে? 180 ডিগ্রি কোণ তৈরি করবে। বুঝাই যাচ্ছে? আমি এগুলো মুছে দিচ্ছি, জাস্ট আমি তোমাদের বোঝানোর পারপাসে এই জিনিসটা এখানে জাস্ট এখানে একটু বললাম, বুঝাইলাম। সো এগুলো আসলে অ্যাঙ্গেলের সাথে ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, সো আমরা অবস্থান চিনলাম যে 2 নম্বর অবস্থান হচ্ছে আর 6 নম্বর অবস্থান হচ্ছে অর্থ অবস্থান, 3 নম্বর আর 5 নম্বর অবস্থান হচ্ছে মেটা অবস্থান, এবং 4 নম্বর অবস্থান হচ্ছে প্যারা অবস্থান। আমি এখন একটা যৌগ লিখি, তুমি বুঝবা। দেখো আমি যৌগটা লিখি, আমি লিখলাম অর্থ নাইট্রো। কেমনে লেখে তুমি বুঝবা, অর্থ নাইট্রো ফেনল লিখলাম। হ্যাঁ, এখন তুমি না নিজে নিজেই বের করতে পারবা। তুমি যদি আমার কথাটুকু এতটুকু বুঝে থাকো, তাহলে এতক্ষণ তুমি যদি বুঝে থাকো সব নিজে নিজে বের করতে পারবা। সো ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা লিখে ফেলতে হবে, ফার্স্টে লিখে ফেলতে হবে ফেনলকে। সো ফেনলটা তুমি লিখে ফেলো এখানে। ফেনল হচ্ছে বেনজিন চক্রের সাথে কে থাকবে? বেনজিন চক্রের সাথে OH যদি থাকে তাহলে এটা হচ্ছে ফেনল। কি লিখলেন ভাইয়া? আমি ফার্স্টে কি লিখলেন? ফেনল লিখে ফেললাম। এবার তুমি আমার বলো অর্থ অবস্থান কোনটা? তুমি বলবো ভাইয়া OH, ওই জোটের সাথে মিলাও, এইটা আর এটা একই জিনিস, তাহলে এটা 1 নম্বর অবস্থান। তাহলে এই পাশে 2 আর এই 6 হচ্ছে অর্থ অবস্থান। তাহলে অর্থ নাইট্রো, তাহলে অর্থ পজিশনে কোন গ্রুপটা আসবে? নাইট্রো গ্রুপটা আসবে। অর্থ পজিশনে আসবে নাইট্রো গ্রুপটা। তাহলে নাইট্রো অবস্থানটা মানে অর্থ অবস্থানে নাইট্রো গ্রুপটা নিয়ে আসি। নিয়ে আসি। এই যে নিয়ে আসলাম নাইট্রো গ্রুপ। আমি একটু গঠন দিয়ে লিখছি। নাইট্রো গ্রুপের সংখ্যাটা হচ্ছে NO2। এটা হচ্ছে নাইট্রো গ্রুপ। NO2 মূলক, এটা হচ্ছে নাইট্রো গ্রুপ। এখন আমরা তো আসলে অর্গানিকটা পড়ি নাই, যার জন্য হয়তো বা অনেকের একটু কঠিন লাগতেছে, বাট বিলিভ করো ভাইয়া এটা পড়তে হবে। পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট সব জায়গায় আসে। তুমি বলবো ভাই ফার্স্ট ইয়ারেই কেন, সেকেন্ড ইয়ারে জিনিসপত্র আসে, এখন কি করবা, পড়তে হবে। সো আমি এই জন্য তোমাকে ধরে ধরে শিখাই দিলাম। নাইট্রো মূলকের সংকেত হচ্ছে NO2, যেটা এক যোজনী, যার যোজনী এক যোজি এটা কার্যকরী মূলক বা গ্রুপ, প্রতিস্থাপিত গ্রুপ। ওকে, সো এটা হচ্ছে নাইট্রো মূলক। আর এটা কি? এটা হচ্ছে OH বা ফেনল। সো ফার্স্টে কিন্তু এটা ছিল না, তারপর অর্থ অবস্থানে, এই যেটা অর্থ অবস্থান। এখন তোমার মাথায় প্রশ্ন হতে, ভাই আপনি ডানে আঁকলেন, আপনি বামে আঁকতে পারতেন, একই জিনিস হইতো। তুমি আঁকো, সমস্যা নাই। তুমি যদি এইখানে এটাকে না দিয়ে তুমি ভাবো আমি এটাকে বাম পাশে দেবো, নো ইস্যু, কোনো সমস্যা নাই, একই জিনিস, অর্থ নাইট্রো ফেনলই হবে। কেউ যদি ভাবে আমি ডানে দেবো না, আমি বামে দেবো। অনেকে থাকে না যে ভাই আমি ডানপন্থী, হ্যাঁ সমস্যা নাই, আমি ডানপন্থী, তাহলে ডান দিয়ে আঁকলাম। আমি ভাই বামপন্থী, তাহলে বামে আঁকো, সমস্যা নাই, যেটা ভালো লাগে তোমার। আচ্ছা,
এবার একটু খেয়াল করো, এখানে আমরা যদি একটু চিন্তা করি, এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অক্সিজেন কানেক্টেড আছে, তাহলে হাইড্রোজেন কি হবে ডেল্টা প্লাস, আর অক্সিজেন কি হবে ডেল্টা মাইনাস। দিয়ে দিলাম হ্যাঁ ভাই দিয়ে দিলেন। এখন একটু খেয়াল করো, এইখানে অক্সিজেনের উপর কি হবে, অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস হবে, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, নাইট্রোজেনের উপর হবে ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস হইলো, হ্যাঁ ভাইয়া হইলো, ডেল্টা প্লাস হইলো, হ্যাঁ ভাইয়া হইলো 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 হইলো। এইবার 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 এখানে যে বন্ধনটা হবে এটাই হচ্ছে তোমার, এটাই কি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। লাল কালি দিলাম, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে দেখো কি হলো, অর্থো নাইট্রোফেনল, অর্থো নাইট্রোফেনল কি বন্ধন তৈরি করছে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। এখানে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা কিন্তু খেয়াল রাখবা। আমি দেখো এখানে টানি, এই যে অ্যাঙ্গেলটা কত, না ভালো হয় নাই, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলা পাইন, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমি কিন্তু শিখাইছি অর্থ অবস্থানে 60 ডিগ্রি কোণ তৈরি থাকে, যার জন্য এরা কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি থাকে, এবং এখানে কি হয় বন্ধনটা খুব সহজে হয়। আমরা কিন্তু জানি হাইড্রোজেন বন্ধনের জন্য দূরত্ব একটা ব্যাপার। অনেক দূরে আসো, তোমার সাথে একজন অনেক দূরে আছে, তার সাথে কিন্তু তোমার বন্ধন খুব বেশি স্ট্রং থাকে না। নর্মালি এক্সেপশনাল জিনিসপত্র আলাদা জিনিস। সো আমরা যদি চিন্তা করি কাছাকাছি যারা থাকে তাদের সাথে কিন্তু দেখবো তোমার সম্পর্কটা কি থাকবে, বেশি ভালো থাকবে। এমনি দুর্বল বন্ধন, সো যদি তুমি দূরে দূরে থাকো তাহলে তো বন্ধনটা হবেই না। তোমার কি করতে হবে, যে ভাই যেহেতু দুর্বল আমরা, হ্যাঁ আমাদের বন্ধনটা খুবই উইক, সো তুমি যদি এখনই দূরে দূরে থাকো তাহলে তো বিপদ। সো কি করতে হবে, আমাদের কাছাকাছি থাকতে হবে। কাছাকাছি থাকলেই যেহেতু দুর্বল বন্ধন, খুব সহজেই সেখানে বন্ধনটা তুমি করতে পারবা। এটা কেন বললাম, এটা রিজন আছে। তুমি বলবো ভাই কাছাকাছির ব্যাপার স্যাপার কেন আপনি আনতেছেন, এই যে এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা বোঝানোর জন্য আমি কাছাকাছি আর দূরের ব্যাপারটা নিয়ে আসছি। দেখো কি বলা হয়েছে, অর্থো নাইট্রোফেনল। এটা স্ট্রাকচার কি আঁকতে পারেন বাবারা আপনারা, হ্যাঁ ভাই আপনি বলবেন আমি এই স্ট্রাকচার আঁকতে পারি, এটা আমার জন্য এখন ইজি। অর্থো নাইট্রোফেনল, অর্থো নাইট্রোফেনলটা এঁকে ফেলেন তো, ও এইচ অর্থো নাইট্রোফেনল। ফার্স্টে ও এইচ দিয়ে দিব, বেনজিন চক্র, এই দেখো এটা হচ্ছে ফেনল, এটার নাম কি ফেনল। এবার অর্থ পজিশনে কি আসবে, নাইট্রো, তাহলে অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটাকে নিয়ে আসো, নাইট্রো গ্রুপটাকে নিয়ে আসো, এরকম তীর চিহ্ন দিয়ে বোঝায় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এইখানে ভাইয়া হাইড্রোজেন বন্ধন হবে না, হবে না? তুমি বলবা আল্লাহ এটা তো একটু আগে দেখালেন ভাই, এখানে তো হাইড্রোজেন বন্ধন হবে, এখানে হাইড্রোজেন বন্ধন হবে, হ্যাঁ, এবং এটাই দেখাইছে। দেখো অর্থো নাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করলেও, আচ্ছা তার মানে ঝামেলা হয়েছে, কিছু একটা ঝামেলা আছে। দেখো প্যারা নাইট্রোফেনলে, তার মানে এবার নাইট্রো অবস্থানটা কোথায় চলে যাবে, তুমি বলবা নাইট্রো অবস্থানে, ভাইয়া নাইট্রো মূলকটা চলে যাবে প্যারা অবস্থানে। তোমাদের কিন্তু এই জন্য আমি একটু আগে ডিগ্রি এবং দূরত্ব দিয়ে অবস্থান চিনাই নিছি। তাহলে প্যারা নাইট্রোফেনল, আগে কি আঁকতে হবে ভাইয়া, ফেনল আঁকো, আঁকো ফেনল, ওকে ফেনল আঁকলাম। এবার কি আঁকতে হবে ভাইয়া, প্যারা অবস্থানে নাইট্রো মূলকটা আঁকতে হবে, আঁকো নাইট্রো অবস্থান প্যারা মূলকে, এই যে আঁকলা। এবার তুমি আমার বলো ভাই এইখানে এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের দূরত্ব কি অনেক কাছাকাছি? তুই বলবা আল্লাহ এটা কি হইলো ভাই, আপনি তো অনেক দূরে পাঠিয়ে দিলেন মানুষটাকে। এমনি এরা দুর্বল একটা বন্ধন তৈরি করতো, এই যে এখানে, এই যে এইখানে যেটা করলো এটা কিন্তু ইন্ট্রা, এটা কি ইন্ট্রা, হ্যাঁ ইন্ট্রা মানে অন্ত 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 অন্ত। কিন্তু এইখানে 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 দেখো হাইড্রোজেনের সাথে অক্সিজেন, এই বন্ধনটা কি হয়, তুমি একটু বন্ধন দৈর্ঘ্যটা দেখো, অনেক দূরত্ব, এখানে দূরত্বটা দেখো অনেক কাছাকাছি। কাছাকাছি থাকলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা খুব সহজে হয়। তাহলে এই যে এই বন্ধনটা আঁকছি এটা কি হয়, এই বন্ধনটা কি হয়, উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে নো হাইড্রোজেন বন্ড। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কেন প্যারা অবস্থানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয় না। তুমি কি বলবা, তুমি বলবো ভাই আপনি যদি এটা গাঠনিক সংকেতটা আঁকেন, দ্যাট মিনস স্ট্রাকচারাল ফর্মুলা ড্রয়িং করেন, ইউ উইল গেট ইউর আনসার। তুমি কি বলবা, ভাই দূরত্ব অনেক বেশি, 180 ডিগ্রি কোণ করে আছে, সো দূরত্ব যেহেতু বেশি, দুর্বল রাসায়নিক বন্ধন, এখানে হাইড্রোজেন বন্ধন হয় না। এখানে হাইড্রোজেন বন্ধন হয় না বলতে অন্তঃআণবিক হয় না, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয় না। সো এখানে কিন্তু অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়। তাহলে অর্থতে হয়, অর্থতে অন্ত হয়, অর্থতে অন্ত হয়, প্যারাতে হয় না। মনে রাখবা প্যারা মানেই তো প্যারা, আমরা বলি না প্যারা নাই, সো প্যারা নাই, এটা মনে রাখবা, প্যারা নাইট্রোফেনলে প্যারা নাই। সো আসলে হাইড্রোজেন বন্ধন এখানে নাই, প্যারা নাইট্রো অবস্থানে, মানে প্যারা নাইট্রোফেনলে হাইড্রোজেন বন্ধন হয় না। আচ্ছা, তো আমার মনে হয় আমি যদি দেখি আমি কোনো কিছু কি এখানে মিস করছি কিনা, পড়ছি। তারপর টাইপ পড়লাম, টাইপের আগে আমরা একটা জিনিস পড়ে ফেলছিলাম, কোথায় কোথায় হাইড্রোজেন বন্ধন হবে আর কোথায় কোথায় হাইড্রোজেন বন্ধন হবে না, আমরা মোটামুটি এটুকু সবই বুঝে ফেলছি। এইবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো, যে ভাই হাইড্রোজেন বন্ধন সংখ্যা এইটা কেমনে বের করবো, হ্যাঁ হাইড্রোজেন বন্ধনের সংখ্যা এটা কেমনে বের করবো। ওকে, সো চলো এটা শিখি। এখানে কিছু নিয়ম কানুন আছে, তোমাকে একটু খেয়াল করতে হবে। এখানে প্রথমে যৌগে মোট হাইড্রোজেন সংখ্যা কি কি কাউন্ট করবা, নাম্বার অফ হাইড্রোজেন, আর হচ্ছে মুক্তজোড় লোন পেয়ার সংখ্যা গণনা করতে হবে, প্রথম পয়েন্ট। হাইড্রোজেন সংখ্যা ও মুক্তজোড় সংখ্যার মধ্যে যেটি কম থাকবে সেটিকে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে, হাইড্রোজেন বন্ধনের সংখ্যা পাওয়া যাবে। সো আমরা তোমাদের সাথে সহজ করার জন্য আমরা একটু কাজ করি, আমরা
এইখানে এত কাহিনী নাই করি, আমরা এইখানে নিলাম হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে এটা লিখলাম। আমরা কি করলাম, এখানে একটা টেবিলের মতো বানায় ফেললাম, টেবিল। চলো করি। তারপর এখানে লিখে ফেলবো, তারপর এখানে লিখে ফেলবো লোন পেয়ার, এখানে লিখে ফেলবো লোন পেয়ার, আর এখানে লিখবো নাম্বার অফ হাইড্রোজেন বন্ড। এখানে লিখবো হাইড্রোজেন সংখ্যা সহজ ভাষায় করার জন্য। তারপর এখানে লিখবো লোন পেয়ার সংখ্যা, এলপি বাংলায় হচ্ছে মুক্তজোড়, লোন পেয়ার এলপি সংখ্যা। আর এখানে লিখবো হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড। এভাবে লিখি, তাহলে ইজি হবে আমাদের জন্য, সহজ হবে। সো এইখানে তুমি অক্সিজেনের স্ট্রাকচারটা একটু আঁকে ফেলো। এখানে তো দুইটা লোন পেয়ার আছে, এটা আমরা জানি। এইবার সো তুমি একটু খেয়াল করো তো ভাই, এখানে হাইড্রোজেন কয়টা আছে? তুমি বলবো ভাই হাইড্রোজেন আছে দুইটা, লোন পেয়ার আছে দুইটা। এখন কি বলছে, পরবর্তীতে হাইড্রোজেন সংখ্যা ও মুক্তজোড় সংখ্যার মধ্যে যেটি কম, ভাই দুই দুই, এনে কমের কিছু নাই, এনে কমের কিছু নাই। সেটাকে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? হাইড্রোজেন বন্ধনের সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানেও 2, এখানেও 2, তাহলে কমের কিছু নাই। এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হয়েছে, এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে হাইড্রোজেন বন্ধন সংখ্যা কত হবে? 2 গুণ 2। তাহলে পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? 4টা আছে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা, পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা? 4টা। কয়টা? 4টা। ওকে, গেল এটা গেল। এবার পরেরটা দেখি। বিফোর দ্যাট আমি ফ্লোরিনের স্ট্রাকচারটা এঁকে ফেলি। আমি কিন্তু একদম শুরুতেই এগুলো দেখাইছিলাম, কার মধ্যে কয়টা লোন পেয়ার আছে, এটা কিন্তু আমাদের মনে থাকার কথা ভাইরা। হ্যাঁ, ওকে। সো এবার একটু খেয়াল করো ভাইরা, এখানে আমার হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে একটা। লোন পেয়ার কয়টা? এখানে আমার লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে 3টা। এইবার দেখো ভাইয়া, হাইড্রোজেন এবং লোন পেয়ার এই দুটার মধ্যে কোনটা মিনিমাম? এটা মিনিমাম। তাহলে এখন তুমি কি করবা? এটাকে 2 দিয়ে গুণ করবা। এটাকে কি করবা? 2 দিয়ে গুণ করবা। তাহলে মিনিমাম হচ্ছে 1, এটাকে 2 দিয়ে গুণ করবা। তাহলে হাইড্রোজেন বন্ধন সংখ্যা হচ্ছে 2টা। হয়ে গেছে ভাইয়া? হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, হয়ে গেছে, আসলেই হয়ে গেছে ভাই। আপনি এটা করে ফেলছেন। এখন হচ্ছে আপনি পরেরটাতে আসেন। এবার অ্যামোনিয়া, এটা স্ট্রাকচারটা একটু এঁকে ফেলি। এইখানে হাইড্রোজেন কয়টা ভাই? হাইড্রোজেন হচ্ছে 3খানা। আর লোন পেয়ার কয়খানা? লোন পেয়ার 1খানা। তাহলে এইখানে গভর্ন করবে কে? এই 1, যেটা মিনিমাম সেটা গভর্ন করতেছে। তাহলে এখানে লোন পেয়ার 1খানা। তাহলে এখন হাইড্রোজেন বন্ধন সংখ্যা কয়টা হবে? হাইড্রোজেন বন্ধন সংখ্যা হবে 1 গুণ 2। তাহলে হাইড্রোজেন বন্ধন সংখ্যা হবে 2টা। হয়ে গেছে। এবার দেখো ROH, এখানে কি হাইড্রোজেন বন্ধন হয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, হাইড্রোজেন বন্ধন তো হবেই, কারণ হাইড্রোজেন বন্ধন তো আমরা পড়তেছি, হাইড্রোজেন বন্ধন তো হবেই, নাহলে তো হবেই না জিনিসটা। সো একটু খেয়াল করেন তো ভাইয়া, একটু খেয়াল করেন তো, অক্সিজেনে এখানে কি থাকে? 2 জোড়া মুক্তজোড় থাকে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে একটা। মুক্তজোড় আছে কয়টা? 2টা। তাহলে এখন হাইড্রোজেন বন্ধন কয়টা হবে? যেটা মিনিমাম সেটাকে 2 দিয়ে গুণ করবেন। আপনি 1 গুণ 2 ইকুয়ালস টু কত হবে? 2। এই যে দেখেন ভাই, চলে আসছে হাইড্রোজেন বন্ধন 2টা। এবার এটা যদি চিন্তা করেন, এইখানে চিন্তা করতে হবে। এইখানে আগের মতোই ভাই, সেম জিনিস, ওয়েট যেহেতু আছে তাহলে সেম জিনিস। হাইড্রোজেন কয়টা? একটা। লোন পেয়ার কয়টা ভাই? 2টা। তাহলে হাইড্রোজেন বন্ধন কত হবে? 1 গুণ 2। তাহলে এখানে অ্যান্সার হবে 2। তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি এই পাশের অক্সিজেনটা কেন কাউন্টিংয়ে নেন নাই? এইটা আমি তোমাদেরকে দেখাইছি, কেন নেই নাই তোমাদেরকে দেখাইছি। কোথায় দেখাইছি সেটা একটু দেখি। কোথায় দেখাইছি? এই যে দেখো, না এটা না, কোথায় কই আছি এটা খুঁজে বের করতে হবে। এই যে ভাইয়া দেখো, এই যে ভাইয়া দেখো, তুমি আমার সাথে একমত হবা, তুমি এই অক্সিজেনকে নিবা। তুমি বলবা না ভাই, এই বান্দা তো হাইড্রোজেনের সাথে কানেক্টেড না, সো এই বান্দাকে নিয়ে লাভ নাই, এই জন্য আমি এই অক্সিজেনটা বাদ দিচ্ছি। দেখো ভাইয়া, আশা করি বুঝছো। ওকে, সো দেখো আমি কিন্তু এটা এক্সপ্লেন করে ফেললাম যে কেন এটা নেই। এবার একইভাবে এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখো দেখো এইখানে কি হাইড্রোজেন বন্ধন হয় না? তুমি বলবা হ্যাঁ ভাইয়া হয়। কয়টা হয়? এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা হয়? মানে এই যে এই 6 নাম্বার যেটা, এটা কিন্তু ঝামেলা। 6 নাম্বার যেটা, এটা একটু ঝামেলা। 6 নাম্বারটা এই নিয়ম দিয়ে করব না। 6 নাম্বারটা আমরা আর এই নিয়ম দিয়ে করব না। 6 নাম্বারটা এখন আমরা অন্য নিয়ম দিয়ে করব। 6 নাম্বারটা নিয়ম জন্য 6 নাম্বার জন্য আমরা আলাদা একটা নিয়ম নিয়ে আসি। একটু খেয়াল করো। H2O আর হচ্ছে কি তা অ্যামোনিয়া, হ্যাঁ আমল। ওকে, সো দেখো আমল। এবার যদি একটু চিন্তা করো, দেখো ভাইয়ারা, এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা হয়? এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা হয়? 4টা। এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা হয়? অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন কয়টা হয়? তুমি কিন্তু লেখছো ভাইয়া, কয়টা হয়? 2টা। কয়টা হয়? 2টা। এবার তাহলে এই দুইজনকে যখন একত্রিত করবা, তখন নাম্বার অফ হাইড্রোজেন বন্ধন কি হবে? মিনিমাম ভ্যালুটা মনে রাখবা। যখন ডিফারেন্ট চলে আসবে, এই দুইজনের ক্ষেত্রে দেখো ডিফারেন্ট, অ্যামোনিয়া একজন আলাদা সত্তা, পানি একটা আলাদা সত্তা, দুইটা আলাদা সত্তা। হোয়ারেস এখানে দেখো এরকম কিন্তু কোনো সত্তার ব্যাপার সেবার ছিল না, তখন তুমি হাইড্রোজেন আর লোন পেয়ার কাউন্ট করলেই হইতো। বাট এইখানে দেখো দুইটা আলাদা সত্তা চলে আসছে। যখন তোমার এরকম দুইটা আলাদা সত্তা চলে আসবে, তখন তোমাকে চিন্তা করতে হবে, ভাই এই দুইটার মধ্যে কোনটা মিনিমাম? 2 না 4? তো তুমি বলবো ভাই এখানে আমার 2 আর 4-এর মধ্যে 2 হচ্ছে মিনিমাম, তাহলে হাইড্রোজেন বন্ধন হবে 2টা।
হাইড্রোজেন বন্ধন কত হবে 2 হবে। তো যখন আলাদা আলাদা সত্তা চলে আসবে তুমি ম্যাক্সিমাম কয়টা হাইড্রোজেন বন্ধন হবে, এখানে অ্যান্সার হচ্ছে 2, মানে মিনিমাম ভ্যালু। সো এখানে 4টা হইতে পারে পানিতে আর অ্যামোনিয়াতে হইতে পারে 2টা, তাহলে এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। ভাই আমি একটু খটকা লাগতেছে। আচ্ছা চলো আমরা আরেকটা একটু এক্সাম্পল দেখে ফেলি। এটার জন্য আমরা আরেকটা একটু এক্সাম্পল দেখি, চলো এখানে একটু দেখাই। ধরো তোমাকে এরকম বললাম, তোমাকে আমি এরকম বললাম পানি আর হচ্ছে বললাম অ্যালকোহল ROH। এখন তুমি আমার বলো ভাইয়া এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা হবে? তুমি কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবা। কিভাবে চিন্তা করবা? তুমি বলবো ভাই পানিতে হাইড্রোজেন বন্ধন হয় 4টা। কয়টা হবে? হ্যাঁ 4টা। আর অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন হয় কয়টা? অ্যালকোহলে হয় 2টা। এই যে দেখেন ভাই আপনি লিখে রাখছেন অ্যালকোহলে হয় 2টা। তাহলে এখন অ্যান্সার কত হবে? এখানে এই দুটার মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা হবে? 2টা। দ্যাটস ইট। সো যখন এরকম দুইজন হয়ে যাবে তখন তোমাকে চিন্তা করতে হবে যে ভাইয়া ম্যাক্সিমাম এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা হয়, এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা হয়। এটা দেখবা ফার্স্ট। এটা 4, হ্যাঁ এটা কিন্তু এটা 4, হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে অন্য কিছু। যাই হোক এটা হচ্ছে 4, হ্যাঁ তাহলে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, এইবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে এটা আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে ডাইমার আর ট্রাইমারের একটা ব্যাপার স্যাপার আছে। হাইড্রোজেন বন্ধনের ইম্প্যাক্ট এটা একটু বলে রাখি এখানে, যদিও এটা আমরা পরে একটু দেখব, বাট আপাতত আমরা এটা একটু বলে রাখি। হাইড্রোজেন বন্ধনের একটা ইম্প্যাক্ট বা প্রভাব আছে, সেই প্রভাবটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করি চলো। কারণ আমাদের যখন আমরা বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো এক্সপ্লেন করব তখন এটা আমার বুঝতে হবে। বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে ভাইয়া স্ফুটনাঙ্ক, আর মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক। সো আমরা হাইড্রোজেন বন্ধনের একটা ইম্প্যাক্ট দেখতে যাচ্ছি। সো ইম্প্যাক্টটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ প্রভাবটা কি? সো সেটা যদি একটু দেখাই, দেখো এইখানে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা যখন হাইড্রোজেন বন্ধন আসে তখন এটা হাইড্রোজেন বন্ধনের দ্বারা খুবই ব্যাপার স্যাপার একটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে সে ডাইমারও গঠন করে, ট্রাইমারও গঠন করে, বাট আমরা ট্রাইমারটাকে বেশি ফলো করি। ডাইমারটাও হয়। দেখো কিভাবে হয় আমি তোমার একটু দেখাই। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কি গঠন করে একটু খেয়াল করো। হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ ধরো এটা দিলাম, হ্যাঁ দিলেন ভাইয়া, দিলেন, হ্যাঁ ভাইয়া দিলাম। এবার আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড আমি একটু মিরর ইমেজ করে নিই। কি করলেন ভাই? মিরর ইমেজ করে নিলাম, মিরর ইমেজ। এবার এটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, তুমি কার উপর মাইনাস দিবা, কার উপর প্লাস দিবা, তুমি বলবো ভাই এটা বান্দার উপর মাইনাস, এই বান্দার উপর কি প্লাস। দিলেন ভাইয়া? হ্যাঁ দিলেন ভাইয়া, দিলেন। এইখানে এই বান্দার উপর প্লাস, হাইড্রোজেনের উপর প্লাস, এই ফ্লোরিনের উপর কি দিলেন ভাইয়া? মাইনাস। এবার এটা মজার কাহিনী খেয়াল করো। তুমি কি জানো ভাইয়া হাইড্রোজেন বন্ধন কার কার মাঝে হয়? তুমি বলবো ভাইয়া হাইড্রোজেনের সাথে ফ্লোরিন ডিরেক্টেড কানেক্ট থাকতে হবে, হাইড্রোজেন মাস থাকতে হবে, মাইনাস আর প্লাসের মধ্যে পড়ে যায় বন্ধন হয়ে যাবে হাইড্রোজেন বন্ধন। তুমি খেয়াল করে দেখো তো এইখানে কি হাইড্রোজেন বন্ধন হয় না? হয় না। তুমি বলবো ভাই আল্লাহ এখানে তো হাইড্রোজেন বন্ধন হয়। এ কি হয়? হাইড্রোজেন বন্ধন হয়েছে। হ্যাঁ ভাই, এই যে দেখো প্লাস আর মাইনাসের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়েছে। এখানে আমি যদি জিজ্ঞেস করি এইখানে কি হাইড্রোজেন বন্ধন হয়েছে, এইখানে কি হাইড্রোজেন বন্ধন হয়েছে, তুমি বলবা হ্যাঁ ভাই এখানেও তো হাইড্রোজেন বন্ধন হয়েছে, এখানেও কি হয়েছে? হাইড্রোজেন বন্ধন হয়েছে। এই যে দেখো এখানে এই যে যৌগটা হয়েছে, মানে হাইড্রোজেন ফ্লুইড হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দেখো দুইটা হাইড্রোজেন ফ্লুইড পাশাপাশি যুক্ত হয়ে গেছে, দুইটা হাইড্রোজেন ফ্লুইড পাশাপাশি যুক্ত হয়ে গেছে। এটাকে আমরা বলি ডাইমার। কি বলি ভাইয়া? ডাইমার। দুইটা মনোমার পাশাপাশি যুক্ত হলে সেটাকে বলি ডাইমার, তিনটা মনোমার পাশাপাশি যুক্ত হলে সেটাকে আমরা বলি কি? ট্রাইমার। এবার এটা কি শুধু ডাইমারই গঠন করে, আর কিছু গঠন করে না? হ্যাঁ ভাইয়া করে তো। দেখো আরেকটা দেখাই। দেখো এখান থেকে দেখাই হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ দেখলাম, হ্যাঁ ভাইয়া হাইড্রোজেন ফ্লোরাইড, আর এইখানে দিলাম ফ্লোরিন, এইখানে দিলাম হাইড্রোজেন। একটু উপরে দিই, এই হচ্ছে হাইড্রোজেন। এই যে দেখো দিলাম, এটা কয়টা হাইড্রোজেন ফ্লোরাইড আঁকলাম? এখানে 3টা আঁকলাম। তাহলে এবার 3টাকে যুক্ত করবে, তাহলে এটা কি বলবো? ট্রাইমার। অনেকটা বেনজিনের মতো একটা স্ট্রাকচার আসবে। আচ্ছা দেখো ভাইয়া, আচ্ছা আগে প্লাস মাইনাসগুলো দিয়ে নিই চলো, তাহলে আমাদের মনের খায়েশ পূর্ণ করি চলো। আমরা কি জানি? ফ্লোরিনের উপর মাইনাস, হাইড্রোজেনের উপর প্লাস, এটা আমরা জানি। হ্যাঁ ভাইয়া জানি। হাইড্রোজেনের উপর এখানে কি? প্লাস, এখানে কি? ফ্লোরিনের উপর মাইনাস দিলাম। হ্যাঁ ভাইয়া দিলেন। এখানে হাইড্রোজেনের উপর প্লাস, এখানে ফ্লোরিনের উপর কি তা? মাইনাস দিলেন। হ্যাঁ ভাইয়া দিলাম। এবার এখানে ফ্লোরিন আর হাইড্রোজেনের মাঝে এখানে একটা বন্ধন হবে, এই বন্ধনের নাম কি? হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ ভাই হাইড্রোজেন বন্ধন। এখানে ফ্লোরিন আর হাইড্রোজেনের মাঝে একটা বন্ধন হবে, এই বন্ধনের নাম কি? হাইড্রোজেন বন্ধন। এইখানে হাইড্রোজেন আর ফ্লোরিনের মাঝে একটা বন্ধন হয়েছে, এই বন্ধনের নাম কি? হাইড্রোজেন বন্ধন। একটা কাহিনী দেখো তো, এটা কি হয়েছে? 3টা অণু যুক্ত হয়ে গেছে, 3টা অণু যুক্ত হয়ে গেছে। এটাকে আমরা কি বলি? ট্রাইমার। এটাকে কি বলি? ট্রাইমার। তাহলে এখানে ডাইমারও হয়, ট্রাইমারও হয়, বাট এটা বেশি স্টেবল স্ট্রাকচার, বাট হাইড্রোজেন ফ্লুইড কিন্তু ডাইমারও গঠন করে, ট্রাইমারও গঠন করে। আচ্ছা, সো আমরা ডাইমার আর ট্রাইমারের ব্যাপারটা বুঝলাম। ওকে, এটা কিন্তু বেশি স্টেবল। এবার এটা তো বুঝলেন ভাই, আপনি আমাকে শিখালেন, এই ডাইমারের ব্যাপার স্যাপার বুঝলাম। এখানে আরেকটা ব্যাপার স্যাপার আছে। আরেকটা ব্যাপার স্যাপার কি ভাইয়া? ইথানোয়িক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডটাও এই হাইড্রোজেন বন্ধনের জন্য ডাইমার টাইমারের ব্যাপার স্যাপার আসে। একটু দেখান তো ভাই, চলো দেখি ইথানোয়িক অ্যাসিডের একটা ব্যাপার স্যাপার একটু দেখি।
ওকে, সো কি দেখাবেন ভাই এবার? এবার দেখাবো ইথানোয়িক অ্যাসিড CH3। এগুলো কিন্তু আমরা পরে আর দেখাবো না, হ্যাঁ, এখানেই দেখায় ফেলছি। COOH, ইথানোয়িক অ্যাসিড। ওকে, সো এবার যদি এখানে চিন্তা করি আমরা একটু, দেখো ভাইয়ারা একটু চিন্তা করো তো, CH3, তারপর হচ্ছে C ডাবল বন্ড O, OH। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হয়েছে, হয়েছে, হ্যাঁ ভাইয়া হয়েছে, হয়েছে, হয়েছে। এবার একইভাবে আমি যদি এই পাশে ডাবল বন্ড O, OH, হ্যাঁ ভাইয়া দিলেন, আরেকটা CH3 C ডাবল OH নিলাম, মানে আমি দুইটা CH3 C ডাবল OH পাশাপাশি নিলাম। এবার আমরা কি করলাম? মনের খায়েশ ফিল আপ করার জন্য প্লাস মাইনাস দিই, চলো দিই ভাইয়া। এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেন মাইনাস। এখানে অক্সিজেন মাইনাস, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কম, তাহলে প্লাস। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এখানে কার্বন, এটা মাইনাস, মানে কার্বন হচ্ছে প্লাস, অক্সিজেন মাইনাস। একইভাবে কার্বন এখানে প্লাস, অক্সিজেন মাইনাস। আচ্ছা, একটা কাজ করি, কালার পেনগুলো আলাদা আলাদা চিন্তা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কালার পেনগুলো আলাদা আলাদা চিন্তা করি। এইখানে আমরা আসলে এইখানে 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 এই যে এটাকে আমরা ধরতেছি মাইনাস, আর এটাকে ধরতেছি প্লাস, গ্রিন গ্রিন গ্রিন। আর এইখানে একইভাবে এটা ধরতেছি মাইনাস, এটা ধরতেছি কি প্লাস। এখন একটা মজার কাহিনী দেখো তো, এখানে কি হাইড্রোজেন বন্ধন হচ্ছে না? হচ্ছে না? তুমি বলবা আল্লাহ, হচ্ছে তো ভাইয়া, হচ্ছে তো, হচ্ছে তো। এই যে দেখো ভাইয়া, এইখানে একটা হাইড্রোজেন বন্ধন হয়েছে, হ্যাঁ হয়েছে। এইখানে দেখো একইভাবে এইখানে একটা কি হয়েছে? হাইড্রোজেন বন্ধন হয়েছে। এই যে দুইটা মনোমার পাশাপাশি কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। এটাকে আমরা কি বলি? ইথানোয়িক অ্যাসিডের ডাইমার। তাহলে এইখানে একটু খেয়াল রাখো ভাইয়া, যখন হাইড্রোজেন বন্ধন আসবে তখন ডাইমার অথবা ট্রাইমার গঠনের ব্যাপার স্যাপার তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। এখন তোমাকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করি, ছোট্ট প্রশ্ন, QUES। ভাই কি প্রশ্ন জিজ্ঞেস করবেন? চলো একটা প্রশ্নটা দেখি। সেই প্রশ্নটা হচ্ছে, তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে CH3 COOH, হ্যাঁ, COOH এর 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 অ্যাটমিক ম্যাস, মানে পারমাণবিক ভর, অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর, অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর কত? এটা ধরো তোমাকে জিজ্ঞেস করলো। একইভাবে আরেকটা প্রশ্ন একটু জিজ্ঞেস করলো, CH3 তারপর হচ্ছে COOH, ইথানোয়িক অ্যাসিড এর আণবিক ভর বা মলিকিউলার ম্যাস বা বাংলায় কি বলবো? আণবিক ভর কত? হ্যাঁ, সো ধরো তোমাকে আমি এটা জিজ্ঞেস করলাম, এই দুটো হচ্ছে তোমার কাছে প্রশ্ন। এখন তুমি কি বলবা? তো তুমি বলবা ভাই এ তো খুবই সহজ, আমি ছোটবেলায় গুনছি, কার্বন আছে 2টা, তাহলে 12 12 24, অক্সিজেন আছে 2টা, তাই না? কার্বন তো 2টা আছে এখানে, তাহলে 12 12 24, অক্সিজেন আছে 2টা, তাহলে 16 16 32। তাহলে 24 আর 32 কত আসে ভাই? গুনেন আপনি, 24 আর 32, 24 আর 32 তাহলে হচ্ছে 56, আর হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, তাহলে 56 আর 4 কত? 60। তাহলে ভর তো 60ই হবে। তাহলে এটার ভর এখন কত হচ্ছে? এটা কার ভর? এটা কি পারমাণবিক ভর নাকি আণবিক ভর? এই যে 60 বের করলা হিসাব করে, কার্বন আছে 2টা, 12 12 24, অক্সিজেন আছে 2টা, 16 16 32, তাহলে 32 আর 24 এটা হচ্ছে 56, আর এখানে হাইড্রোজেন আছে 4টা, তাহলে 56 আর 4 হচ্ছে কত? 60। এখন এটা কি ভর? এটা কি ভর? মনে রাখবো ভাইয়া, এটা হচ্ছে পারমাণবিক ভর। কি ভর ভাইয়া? কিতা ভর, কিতা কিতা, এটার ভর হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর। এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই আণবিক ভর কত? আণবিক ভরকে এই যে ভাই, এটাকে ভাইয়া 2 দিয়ে গুণ করে তারপর অ্যান্সার আনতে হবে। কেন? ওয়াই ম্যান 2 দিয়ে গুণ করলেন? ওয়াই, কেন আপনি 2 দিয়ে গুণ করলেন? এটা ডাইমার গঠন করে। কি গঠন করে? এই 2 দিয়ে গুণ করার কারণ কি? 2 দিয়ে গুণ করার কারণ কি? কারণ ডাইমার গঠন করে। কি করে? ডাইমার গঠন করে, ডাইমার গঠন করে। এটার কারণ হচ্ছে ডাইমার গঠন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে যখন তুমি দেখবা যে হাইড্রোজেন বন্ধন কোথাও যদি হয়, তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে সেখানে কি ডাইমার গঠন হয় কি হয় না। যদি সেখানে আণবিক ভরের ব্যাপার স্যাপার আসে, তখন কিন্তু তোমাকে 2 দিয়ে গুণ করে তারপর কাজটা করতে হবে। পরের প্রশ্নটা দেখি, এইখানে দেখো কি বলা হয়েছে, সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম প্লাসের মধ্যে কোনটি অধিক দ্রবণীয়? এটাও কিন্তু ইম্প্যাক্ট অফ হাইড্রোজেন বন্ড, হ্যাঁ, লিখে নিই ইম্প্যাক্ট। এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট, তাহলে ইম্প্যাক্ট বা প্রভাব, ইম্প্যাক্ট অফ হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ধনের প্রভাবটাই তুমি বুঝবা, হাইড্রোজেন বন্ধনের প্রভাবটাই বুঝবা। আমরা দ্রবণীয়তার ব্যাপার স্যাপার কিন্তু পড়ছিলাম, কোথায় দ্রবণীয় হয় আমরা পড়ছিলাম লাইক ডিজলভ লাইক প্রিন্সিপালে, আর এটা পড়ছিলাম হচ্ছে ফাজান্স রুলে, আমাদের মনে থাকার কথা, লাইক ডিজলভ লাইক প্রিন্সিপালে, আর এটা পড়ছিলাম ফাজান্স রুলে, মনে থাকার কথা, হ্যাঁ, ফাজান্স রুলে। ওকে, সো এবার আমরা যদি এখানে একটু চিন্তা করি, খেয়াল করো ভাইরা, দেখো সোডিয়াম প্লাস, এটা কি তা ভাইয়া? এটা একটা পোলার যৌগ, প্লাস আছে, প্লাস মাইনাস থাকা মানে হচ্ছে পোলার, তার মানে প্লাস মাইনাস মানে পোলার। ওকে, এবার বলছে কোথায়? পানিতে, তাহলে পানি, পানি এখানে একটা দ্রাবক, পানি এখানে একটা কি দ্রাবক, তাই না?
পানি এটা দ্রাবক, এন্ড তুমি জানো পানিটাও কি পোলার, পানিটাও কি ভাইয়া পোলার, পানিটাও কি পোলার, পানিটাও কি ভাইয়া পোলার, পোলার 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 পোলার, হ্যাঁ ভাইয়া পোলার। তাহলে এখানে কি দ্রবণীয় হবে না, হবে না? তুমি বলবা ভাইয়া দ্রবণীয় তো 100% হবে, দ্রবণীয় হবে কি না, এই প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি বলবা ভাইয়া এটা আমরা শিখছি লাইক ডিজলভ লাইক প্রিন্সিপালে, যদি পোলার পোলার হয়, দ্রাবকও পোলার দ্রবটাও পোলার, তাহলে সেখানে দ্রবণীয় হয়, তাহলে এখানে দ্রবণীয় হবে। হ্যাঁ ভাইয়া দ্রবণীয় হবে, দ্রবণীয় হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আচ্ছা এবার ধরো অ্যামোনিয়াম প্লাস, তাহলে NH4+, এটাও কি ভাইয়া, এটাও তুমি বলবো ভাইয়া পোলার, হ্যাঁ ভাইয়া এটা পোলার। একইভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি এখন পানি যেটা আছে, পানি তো আগেও শিখছি পানি পোলার, পোলার মানে হচ্ছে সেখানে প্লাস মাইনাস থাকবে, তাহলে এটাও কি প্লাস মাইনাস দুইটাই আছে, তাহলে এটা কি দ্রবণীয় হবে না, হবে না? তুমি বলবা হ্যাঁ ভাইয়া এটাও দ্রবণীয় হবে। তাহলে আমরা কি দেখতেছি দুইটাই পানিতে দ্রবণীয় হবে। প্রশ্ন কিন্তু দ্রবণীয় হবে কিনা এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কোনটা অধিক দ্রবণীয়। প্রশ্নটা ভালো করে পড়ো, বলছে দ্রবণীয় হবে কিনা, এটা কিন্তু তোমার কাছে কনসার্ন না, তারা তোমার বলছে ভাই এই দুটোর মধ্যে কোনটা অধিক দ্রবণীয়। এইবার তোমাকে আমি একটু জিজ্ঞেস করি, তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইরা, সবাই একটু খেয়াল করো। এইখানে তোমাকে যদি কোথাও জিজ্ঞেস করি ভাইয়া, ধরো এইখানেই জিজ্ঞেস করলাম, এখানে আমি এবার জিজ্ঞেস করলাম হাইড্রোজেন বন্ড। এখন তোমরা আমারে বলো তো ভাইয়া সোডিয়াম প্লাস আর পানি, এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে? সোডিয়াম প্লাস আর পানি, তো এখানে তো ফোনই নাই, হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি কানেক্টেড নাই, তাহলে এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে? নো ভাই এখানে হাইড্রোজেন বন্ধন হবে না। এই দুটার মধ্যে কি হাইড্রোজেন বন্ধন হবে? তো তুমি বলবা ভাই আপনি শিখাইছেন এখানে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন ডিরেক্টলি কানেক্টেড আছে, এইখানেও হাইড্রোজেনের সাথে অক্সিজেন ডিরেক্টলি কানেক্টেড আছে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন হবে, এখানে হাইড্রোজেন বন্ধন হবে। এইবার তুমি আমার বলো ভাইয়া কোনটা বেশি দ্রবণীয় হবে? তুমি বলো ভাই দুইটাই দ্রবণীয় হবে, বাট অধিক দ্রবণীয় কি হবে? অধিক দ্রবণীয় হবে অ্যামোনিয়াম প্লাস, NH4+, কার থেকে ভাইয়া? সোডিয়াম প্লাসের থেকে। ওয়াই ম্যান, এটা কেন হইলো? এখানে কারণটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাসের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, যার জন্য ভাইয়া অ্যামোনিয়াম প্লাস সোডিয়াম প্লাস থেকে বেশি দ্রবণীয় হয়েছে। এখানে আমরা কি দেখলাম? হাইড্রোজেন বন্ধনের যেটা ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টটা দেখে ফেললাম। মনে রাখবা ভালো করে, অ্যামোনিয়াম প্লাস সোডিয়াম প্লাস থেকে কি হবে? অধিক দ্রবণীয় হবে। দুইজনই দ্রবণীয় বাট অতিমাত্রায় দ্রবণীয়, ঠিক আছে ভাই? তুমি আমি দুইজনই বড়লোক, বাট বড়লোকের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। এখন ধরো আমি হচ্ছে বাংলাদেশের বড়লোক সিআইপি, আর ইন্ডিয়ার যে টাটা কোম্পানির মালিক আছে সেও কিন্তু ইন্ডিয়ার সিআইপি, এখন দুইজনই বড়লোক, বাট কথা হচ্ছে এখন আমি টাটার সাথে পারবো না। সো ব্যাপারটা হচ্ছে এটা, দুইজনই দ্রবণীয়, বাট এই দুজনের মধ্যে বেশি দ্রবণীয় হচ্ছে অ্যামোনিয়াম প্লাস। ওকে, এইবার আমরা ওই যে ইম্প্যাক্টগুলো দেখতেছিলাম, আমরা অলরেডি একটা জিনিস দেখছি, একটা জিনিস একটু খেয়াল করছো কিনা জানি না, যে আমরা হাইড্রোজেন বন্ধন যদি কোথাও থাকে তাহলে সেখানে কি হয়ে যায়? দ্রাব্যতা বেড়ে যায়। মনে রাখবা হাইড্রোজেন বন্ধন যদি বাড়তে থাকে, হাইড্রোজেন বন্ধন থাকলে কি হয়? হাইড্রোজেন বন্ধনের জন্য যত বাড়তে থাকবে, হাইড্রোজেন বন্ধন যত বাড়তে থাকবে তার দ্রাব্যতা কি হতে থাকবে? তত বাড়তে থাকবে। হাইড্রোজেন বন্ধন যত বাড়বে তার দ্রাব্যতা, পানিতে দ্রাব্যতা তত কি হতে থাকবে? বাড়তে থাকবে। পানিতে দ্রাব্যতা তত বাড়তে থাকবে। ওকে, সো এটা শিখলাম। আরেকটা জিনিস, এটা আমরা অলরেডি দেখছি আর কি, এই জন্য আমরা এখানে লিখলাম এটা। আরেকটা জিনিস হচ্ছে সংযোজিত অনুগঠন। এটার মাধ্যমে আমরা একটু আগে দেখছিলাম, এটার মাধ্যমে আমরা ডাইমার গঠন করছিলাম হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে, আবার ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে করছিলাম, ট্রাইমার গঠন করছিলাম হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে, ঠিক আছে? হাইড্রোজেন ফ্লোরাইডে কিন্তু ভাইয়া ডাইমারও হয় ট্রাইমারও হয়, বাট ট্রাইমারটা মোস্ট স্টেবল স্ট্রাকচার। হ্যাঁ, সো দুইটাই হয়, বাট ট্রাইমারটা বেশি স্টেবল। আচ্ছা, অম্ল ধর্মের পার্থক্য আমরা দেখব। তারপর হচ্ছে উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই বান্দা যে কত ইম্পর্টেন্ট তুমি চিন্তাও করতে পারবো না, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? গলনাঙ্ক ইংলিশ কি? এটা আমি এখানে লিখে ফেলতেছি, পরে কিন্তু আর লিখবো না। হ্যাঁ, আমরা কিন্তু শর্ট ফর্ম ইউজ করি, আমি নর্মালি অনেক শর্ট ফর্ম ইউজ করি, সো তোমাদের একটু মনে রাখতে হবে না কিন্তু প্যারা খাই যাবা। গলনাঙ্ক ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট, এটাকে আমরা শর্ট ফর্মে কিভাবে লিখবো ভাই? এমপি। হ্যাঁ, এমপি। ওকে, আবার স্ফুটনাঙ্ক ইংলিশ কি? স্ফুটনাঙ্ক ইংলিশ হচ্ছে বয়েলিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার বিপি। হ্যাঁ, বয়েলিং পয়েন্ট হচ্ছে বিপি, এটা আমরা মনে রাখবো। গলনাঙ্ক ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক ইংলিশ হচ্ছে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? এবার হাইড্রোজেন বন্ধন থাকলে ভাইয়া, হাইড্রোজেন বন্ধন মনে রাখবা, হাইড্রোজেন বন্ধন যত বাড়বে তার গলনাঙ্ক
গলনাঙ্ক তার তত বাড়বে। মনে রাখবো ভালো করে, গলনাঙ্ক তার তত বাড়বে। একইভাবে তার স্ফুটনাঙ্কও কি হবে, তত বাড়বে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটাই কি হবে, বাড়বে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটাই কি হবে, বাড়বে। ভাইয়া হাইড্রোজেন বন্ধন যত বাড়বে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তত বাড়বে, মনে রাখবা। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক চলে গেল, অম্ল ধর্মের পার্থক্যটা আমরা দেখাবো, একটা দেখাবো। সো আমরা এইখানে হাইড্রোজেন বন্ধনের যদি প্রভাব চিন্তা করি, তার 4টা প্রভাব আছে। একটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, অম্ল ধর্মের পার্থক্য, এটা কি সংযোজিত অনুগঠন। সো আমরা চলো এবার উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে পড়াশোনা শুরু করি। এইখানে যদি চিন্তা ভাবনা করি, এই উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা গ্রুপ ওয়াইজ যাব, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। বাট আমরা একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে একটা জিনিস আমাদের একটু জানতে হবে, এটা আপাতত একটু মনে রাখো, আমরা পড়বো এটার পরের পার্টটাতেই পড়বো। BWF মনে পড়ে, ভ্যান ডার ওয়ালস ফোর্স, মনে পড়ার কথা। ভ্যান ডার ওয়ালস ফোর্স সমানুপাতিক, ভালো করে মনে রাখতে হবে, আণবিক ভর। আণবিক ভর মানে কি বলতো? আণবিক ভর যত বাড়বে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বাড়বে। ভ্যান ডার ওয়ালস ফোর্স ছিল হচ্ছে অপোলার সমযোজী গ্যাসীয় অণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল। অপোলার সমযোজী গ্যাসীয় অণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল। আমি দেখাবো পার্ট 2 তে ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে পড়াশোনা করব। আণবিক ভর সমানুপাতিক, এটা হচ্ছে বিপি সমানুপাতিক এমপি। সো ভ্যান ডার ওয়ালস ফোর্স যত বেশি হবে তার আণবিক ভর তত বেশি হবে, এবং তার বয়েলিং পয়েন্টও তত বেশি হবে, এবং তার মেল্টিং পয়েন্টও কি হবে, তত বেশি হবে। এটা আমরা একটু মনে রাখবো, এটা আমাদের বেশ কাজে লাগবে, এই জিনিসটা আমাদের বেশ কাজে লাগবে। দ্যাটস ওয়াই আমরা এটা মনে রাখবো, এটা কিন্তু মনে রাখবো, এটা মনে রাখবো। আণবিক ভর ভ্যান ডার ওয়ালস বলের সাথে সমানুপাতিক সম্পর্ক, স্ফুটনাঙ্কের সাথেও সমানুপাতিক সম্পর্ক, গলনাঙ্কের সাথেও সমানুপাতিক সম্পর্ক। আমরা একটু গ্রুপ ওয়াইজ আগাই। গ্রুপ 14, গ্রুপ 14, গ্রুপ 14 এর হাইড্রেটগুলো কারা কারা আছে? তুমি বলবো ভাই গ্রুপ 14 এর হাইড্রেটগুলো আছে হচ্ছে মিথেন আছে, তারপর আছে সিলিকন হাইড্রাইট, তারপর আছে জার্মেনিয়াম হাইড্রাইট, তারপর হচ্ছে SnH4। হ্যাঁ, SnH4 আছে। ওকে, সো একটা মজার কাহিনী হচ্ছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে যে হাইড্রেটগুলো নিছি, আমি যদি জিজ্ঞেস করি এইখানে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন কারোর মধ্যে কি হাইড্রোজেন বন্ধন আছে? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো ভাইয়া, কারোর মধ্যে? মিথেন, তারপর ধরো এইখানে যে সিলিকন হাইড্রাইট, টেট্রাহাইড্রাইট, তারপর কি জার্মেনিয়াম টেট্রাহাইড্রাইট, তারপর যে SN টেট্রাহাইড্রাইট, টিনের হাইড্রাইট আর কি, এই কারোর মধ্যে কি ভাইয়া হাইড্রোজেন বন্ধন আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে হাইড্রোজেন বন্ধন নাই, এখানেও হাইড্রোজেন বন্ধন নাই, এখানেও হাইড্রোজেন বন্ধন নাই, এখানেও হাইড্রোজেন বন্ধন নাই। আচ্ছা, এবার তাহলে স্বাভাবিকভাবেই মলিকিউলার ওয়েট কার বেশি হবে, মানে আণবিক ভর কার বেশি হবে? এর বেশি হবে, তারপরের তারপরের তারপরের। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি, একটু খেয়াল করো ভাইরা, ভ্যান ডার ওয়ালস ফোর্স, তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি কার হবে? তুমি বলবো ভাই এটার ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি হবে, তারপর হবে জার্মেনিয়ামের, তারপর হবে সিলিকন, তারপর হবে মিথেন। তাহলে এখানে কি লিখবো? SnH4, তারপর হচ্ছে জার্মেনিয়াম H4, তারপর হচ্ছে SiH4, তারপর হচ্ছে CH4। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া তাহলে এখন এখানে বয়েলিং পয়েন্টটা কীরকম হবে? তুমি বলবো ভাই এখানে আপনি একটু আগে লিখছেন বয়েলিং পয়েন্ট, দেখেন ভাইয়া বয়েলিং পয়েন্ট আর ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক একই। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যা হবে আমার এইখানে বয়েলিং পয়েন্টও কী হবে? সেমই হবে। এটার কি হবে? সেম হবে, ওইটা সেম হবে। তুমি চাইলে মেল্টিং পয়েন্টও বের করতে পারো, সেমই হবে। সো গ্রুপ 14 হাইড্রেটের ক্ষেত্রে আমরা চাইলে এভাবে চিন্তা ভাবনা করতে পারি। সো গ্রুপ 14 নিয়ে কোনো সমস্যা নাই, আমরা গ্রুপ 14 দেখে ফেললাম। আচ্ছা ভাই, গ্রুপ 14 শেষ, আমাদের একটা ঝামেলা শেষ। তাহলে পরের গ্রুপে চলে আসি। এবার হচ্ছে আমরা গ্রুপ 15 চিন্তা করব। গ্রুপ 15 আমরা সবগুলাই চিন্তা করব, আমাদের সবই চিন্তা করতে হবে এবং গ্রাফও আঁকতে হবে। গ্রুপ 15, সো গ্রুপ 15 এর হাইড্রেট কারা কারা? গ্রুপ 15 এর হাইড্রেট কারা কারা? সো চিন্তা করি, গ্রুপ 15 থেকে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর কি অ্যান্টিমনি। তাহলে এখানে কি হবে? NH3 নলকূপের পানিতে, তারপর হচ্ছে ফসফিন PH3, তারপর হচ্ছে আর্সেনিক ASH3, তারপর কে ভাইয়া? অ্যান্টিমনি SbH3। হ্যাঁ, এখন আমরা যদি তোমাকে এখন এই জায়গায় জিজ্ঞেস করি হাইড্রোজেন বন্ধন, এখন তুমি ঠান্ডা মাথায় আমাকে চিন্তা ভাবনা করে জানাও, অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন হয়, PH3 তে কি হাইড্রোজেন বন্ধন হয়, আর্সেনিক হাইড্রাইডে যেটা আছে এটা থেকে হাইড্রোজেন বন্ধন হয়, আর SbH3 যেটা অ্যান্টিমনির হাইড্রাইড আছে সেটা থেকে হাইড্রোজেন বন্ধন হয় কিনা। তো তুমি বলবো ভাই দেখেন
অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন হয়, ইয়েস এখানে হাইড্রোজেন বন্ধন হয়, আনডাউটেডলি হাইড্রোজেন বন্ধন হয়। এখানে হয় না, কারণ হাইড্রোজেনের সাথে ফোন নাই। এখানে হয় না, এখানেও হয় না। আচ্ছা ভাই হয় না, বুঝলাম। এটা শিখে লাভ কি হয়েছে? অনেক লাভ হয়েছে ভাই। এখন তুমি কি জানো? তুমি জানো হাইড্রোজেন বন্ধন যত বাড়বে মেল্টিং পয়েন্ট তত বাড়বে, বয়েলিং পয়েন্টও তত বাড়বে। এটা কিন্তু জানো তুমি। হাইড্রোজেন বন্ধন যত বাড়বে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট তত বাড়বে। আচ্ছা এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই ভ্যান ডার ওয়ালস ফোর্সের ক্রম কি হবে, তো তুমি বলবা ভ্যান ডার ওয়ালস ফোর্স। এখন আমরা কি জানি ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে আণবিক ভরের সাথে, তাহলে এইটার ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স কি হবে? SbH3, তারপর কি হবে? তারপর হবে AsH3, আর্সেনিক হাইড্রেট, তারপর হচ্ছে PH3, তারপর হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ ভাইয়া এরকম হবে না? হ্যাঁ ভাইয়া এরকম হবে, কারণ এটার আণবিক ভর সবচেয়ে কম। আচ্ছা হইল। এবার এই যে দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম ভ্যান ডার ওয়ালস ফোর্স এটার সবচেয়ে বেশি, কারণ এটার আণবিক ভর সবচেয়ে বেশি, কারণ এটার সবার নিচে আছে, তাহলে এটার আণবিক ভর সবচেয়ে বেশি হবে। তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাই বয়েলিং পয়েন্ট বিপি কার বেশি হবে? তাহলে স্বাভাবিকভাবেই তুমি বলবা ভাই বয়েলিং পয়েন্ট স্বাভাবিকভাবেই ভ্যান ডার ওয়ালস ফোর্সের সাথে সমানুপাতিক সম্পর্ক। বাট এখানে একটা ব্যাপার ছিল, ব্যাপার কিন্তু তুমি খেয়াল করছো, হাইড্রোজেন বন্ধন যত বাড়বে তার বয়েলিং পয়েন্ট তত বাড়বে। এই ব্যাপারটা কিন্তু ছিল। তুমি যদি সেটা মিস করে থাকো তাহলে তোমার সমস্যা সেটা, এটা কিন্তু আমাদের সমস্যা না। আমরা কিন্তু এটা শিখছিলাম যে ভাইয়া যদি কোথাও হাইড্রোজেন বন্ধন বাড়ে তাহলে সেইখানে ভাই তার বয়েলিং পয়েন্ট যেটা স্ফুটনাঙ্ক আছে সেটাও কি হয়ে যাবে? অনেক বেড়ে যাবে। এটা কিন্তু আমরা শিখছিলাম। এখন আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। আমরা এটা শিখছিলাম, সো আমরা এখন অ্যাপ্লাই করবো। সো কিভাবে, হাউ ক্যান উই অ্যাপ্লাই দিস? এবার আমরা কি জানি ভ্যান ডার ওয়ালস ফোর্স যত বাড়বে তার স্ফুটনাঙ্ক বাড়বে, এবং হাইড্রোজেন বন্ধন বাড়লেও তার স্ফুটনাঙ্ক বাড়বে। এখন এইখানে ভাইয়া তাহলে আমরা কিভাবে আগাবো? চলো আমরা একটু দেখি। এইখানে যে জিনিসটা দেখা যায় যে এইটার বয়েলিং পয়েন্ট SbH3 সমস্যা নাই। তাহলে এরপর কার হওয়া উচিত? এরপর কার হওয়া উচিত? এরপর কার হওয়া উচিত? তুমি বলবো তারপর হওয়া উচিত ভাইয়া নাইট্রোজেন যে আছে, সরি তারপর হওয়া উচিত আর্সেনিক, তারপর হচ্ছে ফসফেট। মানে এটাই তো সেম জিনিসটাই তো হওয়া উচিত, তাই না? কিন্তু এইখানে একটা ব্যতিক্রম ঘটে, কারণ এইখানে হাইড্রোজেন বন্ধন আছে। সো এই হাইড্রোজেন বন্ধন থাকার জন্য তার মানে স্ফুটনাঙ্কটা অনেক বেড়ে যায়। তারপর কে চলে আসে? অ্যামোনিয়া চলে আসে। তারপর কে চলে আসে? অ্যামোনিয়া চলে আসে। তাহলে এখানে একটা ব্যতিক্রম ঘটলো কেন ভাইয়া? হাইড্রোজেন বন্ধনের জন্য। তারপর কি আসে? তারপর আগের মতোই, তারপর হচ্ছে আর্সেনিক হাইড্রেট, তারপর হচ্ছে PH3। এটা কিন্তু ভালো করে খেয়াল রেখো, ভালো করে খেয়াল রেখো ভাইয়া। তাহলে এইখানে একটা ট্রানজিশন ঘটছে, এখানে একটা এক্সেপশনাল ঘটছে। ওয়াই ম্যান এই এক্সেপশনালটা ঘটলো? কারণ এখানে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। সো এটা আমি কেন বারবার ভ্যান ডার ওয়ালস ফোর্সের সাথে কম্পারিজন করতেছি? ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়লে নরমালি স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এগুলো স্বাভাবিকভাবে বাড়ে, কিন্তু এইখানে এসে হাইড্রোজেন বন্ধনের জন্য এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স হাইড্রোজেন বন্ধন থেকেও কিন্তু কি ছিল মনে করে দেখো? শক্তিশালী ছিল। তোমাদের একদম শুরুর দিকে আমি যখন তোমাদেরকে পড়াই, তোমাদের মনে থাকার কথা আন্তঃআণবিক যে বলগুলা ছিল এর মধ্যে এই যে ভাইয়া দেখো ভ্যান ডার ওয়ালস ফোর্স হাইড্রোজেন থেকেও শক্তিশালী ছিল। তার মানে কোথাও যদি ভ্যান ডার ওয়ালসও থাকে হাইড্রোজেনও থাকে, তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে হাইড্রোজেনকে নিয়ে, কারণ সে ভ্যান ডার ওয়ালস থেকেও বেশি শক্তিশালী। আচ্ছা সো এটা খেয়াল রাখতে হবে। সো এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে পরীক্ষায় কিন্তু আসবে এগুলা। হ্যাঁ আচ্ছা, সো আমরা গ্রুপ 15 ক্ষেত্রে চিন্তা করলাম। এবার ধরো গ্রুপ 16 ক্ষেত্রে চিন্তা করি তো, চলো তো একটু গ্রুপ 16 ক্ষেত্রে। গ্রুপ 16, হ্যাঁ গ্রুপ 16 হাইড্রাইড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করি। গ্রুপ 16, সো গ্রুপ 16তে কারা কারা আছে? গ্রুপ 16তে আছে অক্সিজেন, তাহলে H2O, তারপর আছে সালফার, তাহলে H2S, তারপর হচ্ছে সেলিয়াম, তাহলে H2Se, তারপর হচ্ছে টেলোরিয়াম, তাহলে H2Te। ওকে, সো এখন তোমাকে যদি জিজ্ঞেস করে ভাই হাইড্রোজেন বন্ধন আছে কিনা একটু দেখেন তো, চলেন একটু দেখি হাইড্রোজেন বন্ধন। তাহলে তুমি কি বলবা? পানিতে তো ভাই আমরা জানি অলরেডি হাইড্রোজেন বন্ধন আছে। পানিতে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। H2S এ কি আছে? H2S না ভাইয়া নাই। H2S তে কি আছে? না ভাই এটাতেও নাই। তাহলে এখানে শুধুমাত্র পানিতেই হাইড্রোজেন বন্ধন হয়, ইয়েস, আর এগুলাতে হাইড্রোজেন বন্ধন হয় না। এবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া আপনি একটা কাজ করেন তো ভ্যান ডার ওয়ালস ফোর্সের অর্ডারটা একটু সাজান তো, তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি কার হবে? যার আণবিক ভর বেশি। তাহলে H2Te, টেলোরিয়াম যেটা আছে হাইড্রোজেন H2Te এটা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে H2Se, তারপর হচ্ছে তোমার H2S, তারপর হচ্ছে H2O। ঠিক আছে ভাই, এই যে হয়ে গেল। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি বয়েলিং পয়েন্ট, তুমি তো একটু আগে আমার সাথে নোট ডাউন করছো ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়লে বয়েলিং পয়েন্ট বাড়ে, তারপর হাইড্রোজেন বন্ধন থাকলে বয়েলিং পয়েন্ট বাড়ে। তাহলে এখানে সবচেয়ে বেশি বয়েলিং পয়েন্ট কার হবে? তার, তারপর তার, তারপর তার, তারপর তার। তাই কি? না 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 ব্রো না, এখানে পানিতে হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধনের ব্যাপার স্যাপার তোমাকে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে। সবচেয়ে বেশি বয়েলিং পয়েন্ট কার হয় জানো?
সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট কার হয় জানো? পানিতে সবচেয়ে বেশি, পানিতে সবচেয়ে বেশি, পানিতে সবচেয়ে বেশি, কারণ এখানে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে, পানিতে হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে বয়লিং পয়েন্টটা সবচেয়ে বেশি হবে। এরপর ভাইয়া, এরপর যেটা হবে, এরপর হবে পানিটা সবচেয়ে বেশি, তারপর হবে H2TE, তারপর হবে H2SE, তারপর হবে H2S। তার মানে এই গ্রুপের ক্ষেত্রে পানিটা সবচেয়ে বেশি এবং H2S এরটা সবচেয়ে কম। ওকে ওকে, প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা সবচেয়ে বেশি হলো, তারপর এটা কেন, তারপর H2S টা সবার লাস্টে কেন গেল? এটার কারণ হচ্ছে ভাইয়া এইখানে হাইড্রোজেন বন্ধন হয় না, আর এটাতে পানির পরপরই এটা কেন আসলো? এটা আসার কারণ হচ্ছে এখানের মলিকিউলার ওয়েটটা কি অনেক বেশি, তাহলে ভ্যান ডের ওয়ালস ফোর্সটাও কি? ওই যে দেখো ভাইয়া তুমি এখানে কি করছো জানো? এইটাকে একটু খেয়াল করো, এইটাকে জাস্ট এইটার আগে দিয়ে দিছো, একটু খেয়াল করো, এটাকে জাস্ট এটার আগে দিয়ে দিছো, আর কিচ্ছু করো নাই, বাকি সিরিয়াল কিন্তু সেমই রাখছো। তার মানে ভ্যান ডের ওয়ালস ফোর্স যত বেশি বয়লিং পয়েন্ট কিন্তু ততই বেশি। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, দেখো প্রথম তিনটার সিরিয়াল কিন্তু আমি ঠিকই রাখছি, জাস্ট এখানে হাইড্রোজেন বন্ধন আছে তাই এটাকে আগায় আনছি। গ্রুপ 15 মধ্যে ঝামেলা কি হয়েছিল জানো? গ্রুপ 15 মধ্যে এই অ্যামোনিয়াকে কিন্তু তুমি সবার আগে নিয়ে আসো নাই, খেয়াল করো ভাইরা, অ্যামোনিয়াকে কিন্তু তুমি সবার আগে নিয়ে আসো নাই। কারণ কি জানো? এইটার মধ্যে মলিকুলার ওয়েটটা এত বেশি হয় যার জন্য ভ্যান ডের ওয়ালস ফোর্সও অনেক বেশি হয়, যার জন্য এখানে স্ফুটনাঙ্কটা ওই অ্যামোনিয়ার থেকেও বেশি হয়। বাট এখানে কিন্তু একটা ইন্টারচেঞ্জ ঘটছে, ইন্টারচেঞ্জটা কি? অ্যামোনিয়াটা আর্সেনিকের আগে চলে আসছে, ইন্টারচেঞ্জ কিন্তু করছে। সো হাইড্রোজেন বন্ধন যদি আসে তোমাকে চিন্তা করতে হবে যে ভাইয়া এখানে অর্ডারটা একটু কি হবে? চেঞ্জ হবে। সো এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এবার ধরো গ্রুপ 16 এর ক্ষেত্রে এটা গেল। এবার আমি যদি তোমাকে বলি যে গ্রুপ 17 এর ক্ষেত্রে সিনারিওটা কিরকম হবে তাহলে ভাই? গ্রুপ 17 এর ক্ষেত্রে চলো একটু গ্রুপ 17টা দেখি, চলো গ্রুপ 17, চলো একটু গ্রুপ 17টা দেখি। গ্রুপ 17, তাহলে গ্রুপ 17 এ কি আছে? গ্রুপ 17 এ আছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। ওকে, তো এবার আমি যদি তোমাকে কোথাও জিজ্ঞেস করি ভাইয়া কোথায় কোথায় এখানে হাইড্রোজেন বন্ধন হবে, সেটা একটু চলো আমরা একটু নোট ডাউন করে ফেলি। কারণ হাইড্রোজেন বন্ধনের ব্যাপার স্যাপার আসলে তো তখন তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এটার স্ফুটনাঙ্ক কীরকম হবে, এটার গলনাঙ্ক কীরকম হবে, এগুলোর ব্যাপার স্যাপার তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। সো চিন্তা করো, চলো এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হাইড্রোজেন বন্ড, তাহলে এখানে কি হয়? হ্যাঁ ভাইয়া এখানে হাইড্রোজেন বন্ধন হয়, এখানে হয় না, এখানেও হয় না, এখানেও হয় না, তাহলে ভ্যান ডের ওয়ালস ফোর্স BWF সবচেয়ে বেশি কোথায় হবে ভাই? সবচেয়ে বেশি হবে হাইড্রোজেন আয়োডাইডে স্বাভাবিকভাবেই। তারপর কোথায় হবে? কারণ এটার ভর সবচেয়ে বেশি। তারপর হাইড্রোজেন ব্রোমাইডে হবে, তুমি যদি ভর বের করো দেখবা হাইড্রোজেন আয়োডাইডের ভর সবচেয়ে বেশি। তারপর আসবে হচ্ছে HCl, তারপর আসবে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হ্যাঁ, তাহলে এবার তোমাকে যদি কোথাও বলে যে ভাইয়া তাহলে এটার স্ফুটনাঙ্কটা বের করেন, চলো স্ফুটনাঙ্কটা একটু চিন্তা করি। তাহলে এবার যেখানে আমার হাইড্রোজেন বন্ধন থাকবে সেখানে কি হবে? স্ফুটনাঙ্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। এইখানে কি হবে? আগের মতোই ভাইয়া, এইখানে একটা ছোট্ট একটা জাম্প হবে, এই যে ভাইয়া এই বান্দা চলে আসবে এর আগে, বাকি জিনিসপত্র সেমই থাকবে। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড এটার স্ফুটনাঙ্ক কি হবে? সবচেয়ে বেশি, তারপর আগের মতোই হাইড্রোজেন আয়োডাইড, তারপর হবে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে ভাইরা, এটা দেখো ভাইরা। সো আমি এখানে যে জিনিসটা দেখাইতে চাইছি যে যদি কোথাও ভ্যান ডের ওয়ালস ফোর্সের সাথে হাইড্রোজেন বন্ধন চলে আসে তখন ভাই স্ফুটনাঙ্কের একটু হইলেও ব্যতিক্রম ঘটে। তার মানে ভ্যান ডের ওয়ালস বল থাকলে সেখানে নর্মালি যার আণবিক ভর বেশি তার স্ফুটনাঙ্ক বেশি হয়, বাট কোথাও যদি হাইড্রোজেন বন্ধন চলে আসে, দেখো এখানে দেখো জাম্প করছে, এইখানে একটু ছোট্ট ঝামেলা ছিল, এখানে এমনই একদম সামনে আসে নাই, জাস্ট এই দুইটার ইন বিটুইন গ্যাপে আসছে, কারণ এখানেও হাইড্রোজেন বন্ধন আছে। আসলে একদম সামনে চলে আসতো, বাট নাইট্রোজেনের আকারটা বেশি ছোট, তো যার জন্য এই দুইটার ইন বিটুইন গ্যাপে এসে বসে গেছে। আচ্ছা ওকে, সো আমরা কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপার স্যাপার বুঝে গেলাম। অনেক জায়গায় এগুলো দেখবা গ্রাফ আঁকতে বলে, সো আমি তোমাকে জাস্ট একটা আইডিয়া দিই, ছোট্ট একটা আইডিয়া দিই। অনেক জায়গায় এগুলোর গ্রাফ আঁকতে বলে, একদম ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে বলবো না আমি, যদি রাখতে পারো তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ, বাট যদি তুমি চাও যে না ভাই আমি একটা মোটামুটি একটা গ্রাফ আইডিয়া নিব তাহলে তুমি আঁকতে পারো। হ্যাঁ, যেরকম ধরো আমি যদি তোমাকে বলি এখানে হাইড্রোজেন ফ্লোরাইড নিব, মানে এই বরাবর নিব স্ফুটনাঙ্ক, এই বরাবর নিব স্ফুটনাঙ্ক, আর এই বরাবর নিব হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড যারা যারা আছে তাদেরকে নিব। সো এখানে ধরো আমি যদি হাইড্রোজেন ফ্লোরাইডকে নিই, হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্কটা কি হবে? সবচেয়ে বেশি। তারপর কে হবে? তারপর হবে হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হবে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হবে হাইড্রোজেন আয়োডাইড। সো তুমি যদি এখানে গ্রাফটা অ্যাড করো, গ্রাফটা যদি যোগ করো, চলো যোগ করি, তাহলে বোঝা যাবে যে কি হচ্ছে। এই যে ভাইয়া দেখো, সরি, যদি যোগ করি তাহলে বুঝবা যে জিনিসটা তোমার সাথে কি হলো। এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, ফাইনালি হয়েছে হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, সো এরকম একটা গ্রাফ আসে। এটা কার ভাইয়া? এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের,
তারপর হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এটা কিন্তু খেয়াল রাখো ভাইয়া, এটা কিন্তু এক্সেপশনাল, এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের ব্যাপার-স্যাপার আছে। একইভাবে তুমি যদি এই গ্রুপের ক্ষেত্রে চিন্তা করো, পানি দিয়েও চিন্তা করতে পারো। পানির স্ফুটনাঙ্ক কি হবে? পানির স্ফুটনাঙ্ক, এবার একটা কথা একটু বলে রাখি, এখানে তোমার মাথায় একটা প্রশ্ন আছে, ভাই হাইড্রোজেন ফ্লোরাইড তো এখানে বেশি আসছে, পানিটা এখানে বেশি আসছে, এখন হাইড্রোজেন ফ্লোরাইড এন্ড পানি এই দুটার মধ্যে কোনটার বেশি হবে? যদি আমাকে প্রশ্ন আসে যে ভাই এই দুটার মধ্যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি হবে, এখন একটু খেয়াল করো, মজার কাহিনী আছে। দেখো আমি যদি জিজ্ঞেস করি হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ এটাতে হয়। তোমাকে যদি জিজ্ঞেস করি এখানেও ভাইয়া হাইড্রোজেন বন্ধন হয়, তাহলে পানিতেও হাইড্রোজেন বন্ধন হয়, হাইড্রোজেন ফ্লোরাইডেও হাইড্রোজেন বন্ধন হয়। এবার ভাইয়া কাহিনী কি করবো তাহলে? কাহিনী কি করবা? এখন তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আগাইতে হবে। দেখতে হবে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড কয়টা, তারপর দেখতে হবে তড়িৎ ঋণাত্মকতা কয়টা, মানে তড়িৎ ঋণাত্মকতার মান। সো তোমাকে দুইটা জিনিস দেখতে হবে। যখন এই দুইটার মধ্যে হাইড্রোজেন বন্ধন চলে আসবে, তখন এই দুইজনের কম্পারিজন যখন আসবে, তখন তোমাকে ঠান্ডা মাথায় আগাইতে হবে। এখানে দেখতে হবে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে, তারপর দেখতে হবে এইখানে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। দুইটা জিনিস দেখতে হবে, হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা আর তড়িৎ ঋণাত্মকতার মান কার বেশি। ঠিক আছে? সো এইভাবে চিন্তা ভাবনা করে আমি দেখাবো, টেনশন নাই, এটাও দেখাবো, এটার অ্যান্সার কি হবে দেখাবো। বাট যদি এরকম কম্পারিজন চলে আসে, তখন তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। সো যেহেতু আমরা এটা বুঝলাম, দেখো এইখানে একটা ছোট্ট প্রশ্ন থাকার কথা, এই যে সেই প্রশ্নটা, এই প্রশ্নটা কি বলা হয়েছে, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া এবং পানিকে তাদের বয়েলিং পয়েন্টের ক্রম অনুযায়ী সাজাও। তাই তুমি কি চিন্তা করবা? দেখো আমি তোমাকে বুঝাই। H2O, হাইড্রোজেন ফ্লোরাইড, আর এখানে দিলাম ধরো অ্যামোনিয়া। হ্যাঁ, তিনজন আছে তো, তিনজনকে আমি এখানে লিখলাম। তো এটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবা, তাইলে তুমি বুঝাবা। ওকে, লিখলাম। এখানে ফার্স্টে লিখবো হাইড্রোজেন বন্ধন, তারপর লিখবো তড়িৎ ঋণাত্মকতা, এই দুটো জিনিস লিখবো। সো এবার ফার্স্টে এখানে লিখি হাইড্রোজেন বন্ড। অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন কয়টা হবে মনে আছে ভাই? এগুলো কিন্তু মনে থাকার কথা, দুইটা। পানিতে চারটা, এটাতেও দুইটা। শিখাইছে এগুলো? শিখাইছি। আচ্ছা, শিখাইছেন ভাই? হ্যাঁ আসলেই শিখাইছি। এখানে ইলেকট্রোনেগেটিভিটি কত হবে? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত ভাই? 3। অক্সিজেনের কত? 3.5। ফ্লোরিনের কত? 4। এবার তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলো, এখানে কার স্ফুটনাঙ্ক বেশি হওয়া উচিত, কার স্ফুটনাঙ্ক কম হওয়া উচিত? তো তুমি বলবে ভাই দেখেন, এখানে যদি আপনি ভাঙতে যান, আপনি যদি এটা ভাঙাভাঙি শুরু করেন, স্ফুটনাঙ্ক মানে তো ভাঙাভাঙি। সো ভাঙতে গেলে এখানে 4টা বন্ধনকে নিয়ে কাজ করতে হবে, ওয়ারেস এখানে 2টা, এখানেও 2টা। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এই দুইটার মধ্যে আপনি কাকে নেবেন? এই দুটার মধ্যে কোনটা বড় হবে? মনে রাখবা, যখন হাইড্রোজেন বন্ধনের সংখ্যা সমান, তখন দেখতে হবে তড়িৎ ঋণাত্মকতা। মনে রাখবা ভাইয়া, যখন হাইড্রোজেন বন্ধনের সংখ্যা সমান, তাহলে এখানে সবচেয়ে বেশি কি হবে? সবচেয়ে বেশি বোঝাই যাচ্ছে পানি হবে, কারণ 4টা বন্ধন আছে। ওকে, পানি। এবার যখন তোমার হাইড্রোজেন বন্ধন সংখ্যা সমান, তখন দেখতে হবে তড়িৎ ঋণাত্মকতা। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড আসবে, তারপর আসবে অ্যামোনিয়া। সো যখন হাইড্রোজেন বন্ধন সংখ্যা সমান, তখন দেখতে হয় কি তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার কি হবে ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হলে তার স্ফুটনাঙ্কটাও কি হবে? বেশি হবে। তাহলে এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট অর্ডার। সো পানির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা থেকে বড় কথা, এখানে হাইড্রোজেন বন্ধনই ছিল 4টা, সো এখানে স্ফুটনাঙ্ক বেশি হবে। তারপর এখানে 2টা হাইড্রোজেন বন্ধন সমান ছিল সংখ্যা, হাইড্রোজেন বন্ধন সংখ্যা, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন সংখ্যা নিছি আমরা, হাইড্রোজেন বন্ধন সংখ্যা। সো হাইড্রোজেন বন্ধনের সংখ্যা এখানেও 2টা, এখানেও 2টা। সো আমাকে এখানে চিন্তা করতে হবে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটার স্ফুটনাঙ্কও বেশি। আচ্ছা, আগের স্লাইডে এখানে একটা ছোট্ট জিনিস ছিল, সেটা আমি একটু তোমাদেরকে বলে রাখি। কিছু কিছু জায়গায় এগুলা প্রশ্নগুলো একটু গ্রাফ দেয়। সো এই যে তোমাদের যে একটা গ্রাফ এখানে আঁকে দিলাম, এটার গ্রাফটা আমি এটার ক্ষেত্রেও চিন্তা করতে পারি। দেখো এটার গ্রাফটা যদি এখানে আঁকি একটু, মাঝে মাঝে এগুলো কিন্তু পরীক্ষায় গ্রাফ কিন্তু আঁকতে দেয়। ধরো এইখানে আমি এই বরাবর দিব স্ফুটনাঙ্ক, এই বরাবর দিব হচ্ছে ওই যে হাইড্রেটগুলো যেগুলো আছে, তাহলে এই বরাবর বয়েলিং পয়েন্ট দিলাম। এখন গ্রুপ 16 ক্ষেত্রে অনেক সময় এগুলো একসাথে আঁকতে দেয়, তাহলে পানিরটা কি হবে? সবচেয়ে বেশি, পানিরটা সবচেয়ে বেশি। তারপর কি H2S, তারপর কি H2SE, তারপর কি তা H2TE। দেখো এই বরাবর মলিকুলার ওয়েট বাড়তেছে। গ্রাফটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল এইখান থেকে, পানি কিন্তু এইখানে হওয়ার কথা ছিল, বাট তার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে বলে সে এখানে সুইচ করছে, কারণ তার মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। সো আশা করি বুঝছো কথাটা আমি কি বুঝাইতে চাইছি। সো এইখানে তুমি যদি গ্রাফটা অ্যাড করো, এখান থেকে এইখানে আসছে, তারপর আস্তে আস্তে হাইড্রোজেন বন্ধনের জন্য ভ্যান ডের ওয়ালস বলের জন্য তার কি হয়েছে? স্ফুটনাঙ্ক বাড়ছে। বাট এটা সবচেয়ে বাড়ছে কেন বেশি ভাই? কারণ এখানে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। সো এই গ্রাফগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। এই গ্রাফগুলা সবগুলা গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ 14 এর ক্ষেত্রে নরমালি,
সবচেয়ে বেশি হবে কার, এটার তারপর এটা তারপর এটা, তাহলে সবচেয়ে কম এটা। গ্রুপ 14 এর ক্ষেত্রে এটা, গ্রুপ 15 এর ক্ষেত্রে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে রাখতে পারবা। এক্সাক্ট ভ্যালু যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, না মুখস্থ করে রাখতে পারলে সমস্যা হয় না নরমালি, কারণ পরীক্ষায় একদম এক্সাক্ট ভ্যালু আসে না। আচ্ছা, এবার এটা তো বুঝলাম। এবার দেখো কি বলা হয়েছে, হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হলো, পানি কেন তরল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি বোর্ড পরীক্ষা দিলে একটা প্রশ্ন দেখবে, এটা পাবাই এখানে। সো হাইড্রোজেন সালফাইড গ্যাস আর পানি তরল একই গ্রুপের, কিন্তু একই গ্রুপের, কিন্তু দেখো অক্সিজেন এবং এখানে কি লিখলাম H2S। তুমি একটু খেয়াল করো, আমি এখানে তোমাকে যদি একটু জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি তাহলে তুমি বুঝবা। আমি এখানে ফার্স্টে তোমাদের কিছু কম্পারিজন দেখাবো। এখানে সেন্ট্রাল অ্যাটম লিখবো, তারপর এখানে লিখবো হাইড্রোজেন বন্ধন, তারপর ফিজিক্যাল স্টেট, তাহলে তুমি বুঝে যাবা। সো এখানে দেখো আমি ফার্স্টে সেন্ট্রাল অ্যাটমটা লিখি। সেন্ট্রাল অ্যাটম কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু কি অক্সিজেন, এখানে কি সালফার, তাহলে বোথ আর ফ্রম গ্রুপ 16। গ্রুপ 16 Ca মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। Ca মানে কি তা ভাইয়া? Ca মানে কিন্তু অন্য কিছু ভাইবো না, Ca মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। হ্যাঁ, বোথ আর গ্রুপ 16, বোথ আর গ্রুপ 16। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, এখানে হাইড্রোজেন বন্ধন, তুমি একটু চিন্তা করো হাইড্রোজেন বন্ধন, এখানে কি হাইড্রোজেন বন্ধন হয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া হাইড্রোজেন বন্ধন হয়। এখানে কি হাইড্রোজেন বন্ধন হয়? উত্তর হচ্ছে না ভাইয়া এখানে হাইড্রোজেন বন্ধন হয় না। হাইড্রোজেন বন্ধন হয় না কারণ ফোন নাই, হাইড্রোজেন বন্ধন নাই, হাইড্রোজেন বন্ধন নাই। তাহলে ভৌত অবস্থা, তাহলে একই গ্রুপের যেহেতু তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাস। হাইড্রোজেন সালফাইড আর গ্যাসের ভৌত অবস্থা মানে এই স্মেলটা কিরকম, যদি পচা ডিম যদি পচায় হঠাৎ করে ভেঙে ফেলো তাহলে যে স্মেলটা আসবে সেটার মতো, খুব বিচ্ছিরি একটা স্মেল। হ্যাঁ, ল্যাবে তুমি যদি কোনো পাও দেখবা তোমার তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, বুঝতেছো তো আমি কি বুঝাইতেছি? সো একটু টাফ হাইড্রোজেন সালফাইডের স্মেলটা নেওয়াটা। এটা হচ্ছে গ্যাসীয়, ভৌত অবস্থার গ্যাসীয়। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু একই গ্রুপের, তাহলে পানিও কি হওয়া উচিত? পানিও গ্যাসীয় হওয়া উচিত, কিন্তু পানি হয় লিকুইড। সো এখন বলছে কেন? তো উত্তর তুমি অলরেডি জানো, উত্তর পার্থক্য তুমি অলরেডি দেখে ফেলছো। উত্তরটা কি তুমি বলবো ভাই উত্তর আপনি অলরেডি চোখে আঙুল দিয়ে আমাকে দেখাই দিচ্ছেন। উত্তর হচ্ছে ভাইয়া এই যেটা, ঠিক আছে। সো কেন? হাইড্রোজেন বন্ড, রিজন ইজ হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ওকে। সো আশা করি এটাও বুঝে গেছি। এটা কিন্তু পরীক্ষায় আসে 2 নম্বরে, মানে অনুধাবনমূলক প্রশ্নে অনেক বেশি আসে। এইবার দেখো কি বলা হয়েছে, পানি, অ্যালকোহল এবং ইথানোয়িক অ্যাসিডকে বয়েলিং পয়েন্টের ক্রম অনুযায়ী সাজাও। তাহলে আমি একটু লিখে ফেলি, CH3 CH2 ইথানল, তারপর হচ্ছে পানি, তারপর কি লিখলাম CH3 COOH। সো আমরা আগের মতোই কম্পারিজন করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কম্পারিজন টেবিল দিয়ে চিন্তা করলে অনেক ইজি হয় জিনিসগুলো। ফার্স্টে দেখবো হাইড্রোজেন বন্ধন হয় কিনা, টাইম রাখি, লাগতে পারে নাও লাগতে পারে, আমি জানি না লাগবে কিনা, বাট আগাইতে থাকি চলো। সো ফার্স্টে আমি দেখবো এখানে হাইড্রোজেন বন্ধন হয় কিনা। ওকে, সো চলো হাইড্রোজেন বন্ড এখানে কি হয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া অ্যালকোহল তো হাইড্রোজেন বন্ধন হয়। এইখানেও হয়, সারছে এখানেও হাইড্রোজেন বন্ধন হয়, এখানেও হয় হাইড্রোজেন বন্ধন হয়, এখানেও হাইড্রোজেন বন্ধন হয়। এবার একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো তো ভাইরা, কোথাও আমি একটু যদি জিজ্ঞেস করি ডাইমারের ব্যাপার স্যাপার আছে এখানে, ডাইমার, এটা কি ডাইমার হয়? উত্তর হচ্ছে না ভাই এটা ডাইমার হয় না। পানিতেও ডাইমার হয় না। এইখানে ডাইমার হয়, এইখানে পানিতে ডাইমার হয় না, ইথানলেও ডাইমার হয় না, বাট অ্যাসিটিক অ্যাসিডে ডাইমার হয়, এইবার আমি যদি তোমাকে বয়েলিং পয়েন্টের ভ্যালুগুলো লিখি তাহলে তুমি বুঝবা, ইথানল তো এটার ভ্যালু হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস, পানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এই ইথানোয়িক অ্যাসিড হচ্ছে 118 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমার প্রশ্নের অ্যান্সার আমি অলরেডি এখান থেকে এই ভ্যালুগুলা থেকে দিয়ে দিতে পারি। ভ্যালুগুলা থেকে তুমি যদি চিন্তা করো, তুমি ফার্স্টে বলবো ভাই ইথানোয়িক অ্যাসিডের সবচেয়ে বেশি, তারপর কে ভাইয়া ক্রম অনুযায়ী সাজাইতে বলছো তো, ইথানোয়িক অ্যাসিডের সবচেয়ে বেশি, তারপর কি হবে? তারপর হবে পানি, আর আমি কি সিরিয়াল অনুযায়ী লিখছিলাম? আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে তোমার CH3 CH2OH, এই হচ্ছে তোমার ক্রমটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন এত বেশি হয়েছে? সো এই যে একটা ব্যাপার স্যাপার হইলো আমার সাথে, এটা কেন হইলো, ওয়াই? সো এই কারণগুলা কি? সো কারণগুলা দেখো, সবার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, সবার মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। বাট তুমি কিন্তু কারণ অলরেডি তোমার যদি চক্ষু থাকে, তুমি যদি চক্ষু দিয়ে একটু দেখো, তুমি কারণ অলরেডি জানো। কারণ কি? তুমি দেখো ইয়েস ইয়েস ইয়েস, নো নো ইয়েস, তার মানে এইখানেই কারণটা লুকায়িত আছে। তো কারণটা কি? কারণটা হচ্ছে ডাইমার,
ডাইমার ডাইমার। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে শিখাইছিলাম যখন ডাইমার গঠন করা শিখাইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যেটা ডাইমার গঠন করার জন্য এদের যেটা হয় আণবিক ভরটা 2 দিয়ে গুণ করতে হয়। খেয়াল করে দেখো আণবিক ভরটা কি করতে হয়, 2 দিয়ে গুণ করতে হয়। খেয়াল করছো আণবিক ভরটা কি করতে হয়, 2 দিয়ে গুণ করতে হয়, যার জন্য আণবিক ভরটা কি অনেক বেড়ে যায়। আণবিক ভরটা অনেক বেড়ে যায়, আণবিক ভর বেড়ে গেলে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেড়ে যায়, ভ্যান ডার ওয়ালস ফোর্স বেড়ে যাওয়া মানে স্ফুটনাঙ্ক অনেক বেড়ে গেল। তার মানে এখানে আমরা কি বলতে পারি, উচ্চ আণবিক ভর। কি বলবো, উচ্চ আণবিক ভর। এই দুইটা রিজন হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকিউট রিজন এখানে, উচ্চ আণবিক ভর মানে মেইন রিজন হচ্ছে এই দুইটা আর কি, অ্যাকিউট না, দুইটা মেইন রিজন আর কি। ওকে ঠিক আছে, এবার দেখো হাইড্রোজেন বন্ধনের সাহায্যে আমরা একটু ভৌত অবস্থাগুলো ব্যাখ্যা করি। দেখো এখানে বলাই আছে পানি হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে। এখন তুমি বলবা যে একটু আগে শিখাইছেন ভাই যদি কোথাও গ্যাস থাকে, H2S দেখছিলাম, যদি কোথাও গ্যাস থাকে তার মানে এখানে কি, বলো তো ভাইরা একটু বলো তো। আমি যদি তোমাকে বলি গ্যাসীয় অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব, ইন্টারমলিকিউলার ডিস্টেন্স মানে হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব বেশি না কম, গ্যাসীয় অবস্থায় আছে ভাইয়া অনেক বেশি। আন্তঃআণবিক দূরত্ব কি অনেক বেশি, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। তাহলে এখন স্বাভাবিকভাবেই এখানে কি হাইড্রোজেন বন্ধন ফর্ম হবে না ভাইয়া, দূরত্ব বেশি হইলে হাইড্রোজেন বন্ধন হয় না, হাইড্রোজেন বন্ধন হয় না। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া পানি কখন গ্যাসীয় অবস্থায় থাকবে, তখন তুমি বলবা যে ভাই যখন আন্তঃআণবিক দূরত্ব বেশি হবে এবং যখন তাদের মধ্যে কি হবে না, কোনো হাইড্রোজেন বন্ধন গঠন হবে না, তখন তারা ভৌত অবস্থাটা কি হয়ে যাবে, গ্যাসীয়। পানি কিন্তু 3টা অবস্থায় থাকতে পারে, তোমরা কিন্তু এটা জানো। পানি কিন্তু কি 3টা অবস্থায় থাকতে পারে, লিকুইড থাকতে পারে, পানি আবার সলিড থাকতে পারে, পানি আবার কি থাকতে পারে ভাই, গ্যাসীয় থাকতে পারে, 3টা ভৌত অবস্থায় থাকতে পারে। সো যখন গ্যাসীয় আছে তখন আমরা কি বলবো, আন্তঃআণবিক দূরত্বটা অনেক বেশি এবং এখানে কি হয় না, কোনো হাইড্রোজেন বন্ধন নাই, যার জন্য এটা কি অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে। এবার যদি কেউ বলে পানির লিকুইড অবস্থাটা তোমাকে এক্সপ্লেন করতে বসে, তাহলে চলো পানির লিকুইড অবস্থাটা একটু এক্সপ্লেন করি, পানির লিকুইড অবস্থাটা আমরা একটু এক্সপ্লেন করি। সো এটা খুবই ইজি। সো এই ক্ষেত্রে কাহিনীটা কি ভাইয়া, খেয়াল করো, এইখানে কাহিনীটা হচ্ছে তুমি যদি একটু চিন্তা করো, এইখানে যদি একটু চিন্তা করো তাইলেই হয়ে যাবে, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই হয়ে যাবে। এই যে দেখো আমি যদি এখানে একটু লিখতে থাকি পানির গঠনগুলো ভি শেপে, আমি হাজার হাজার লিখতে পারবো, বাট এখানে 3টা লিখলাম আর কি আমি আপাতত। তাহলে এখানে কি হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন হবে, হ্যাঁ ভাইয়া হাইড্রোজেন বন্ধন হবে, এইখানে একটা হাইড্রোজেন বন্ধন হবে, তোমরা এটা জানো। এবং এখানে প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে, এখানে এটা মাইনাস, এখানে এটা প্লাস, এখানে এটা মাইনাস, এটা প্লাস, এখানে একটা মাইনাস, ঠিক আছে। এই যে দেখো ভাইয়া তুমি এইখানে কি করলা, হাইড্রোজেন বন্ধন গঠন করে ফেললা। সো পানিতে কি আছে, এই যে যখন লিকুইড অবস্থায় আছে তখন এখানে কি হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে। একটা জিনিস কি, এইখানে আন্তঃআণবিক দূরত্ব ইন্টারমলিকিউলার ডিস্টেন্স অনেক বেশি না অনেক কম, তুমি বলবা এখানে অনেক বেশি নাকি না অনেক কম, কারণ হাইড্রোজেন বন্ধন আছে। ইন্টারমলিকিউলার ডিস্টেন্স কম, ইন্টারমলিকিউলার ডিস্টেন্স কি ভাইয়া কম, ইন্টারমলিকিউলার ডিস্টেন্স এখানে কি কম। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ইন্টারমলিকিউলার ডিস্টেন্স এখানে কি কম, যার জন্য এখানে হাইড্রোজেন বন্ধন আছে। হাইড্রোজেন বন্ধন থাকার জন্য ভৌত অবস্থাটা কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়। একটা ছোট্ট প্রশ্ন মাঝে মাঝে আসে, এটা মাঝে মাঝে আসে। সো সেই প্রশ্নটা চলো একটু করে ফেলি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পানির সংকেত, আর তোমারে বললো পানির অণুর সংকেত, এখন তোমরা আমাকে একটু বলো দুইটা প্রশ্ন কি সেম? তুমি বলবা না ভাইয়া দুইটা প্রশ্ন তো সেম না, একটা হচ্ছে পানির সংকেত and another one is পানির অণুর সংকেত। মানে একটা হচ্ছে জাস্ট ফর্মুলা অফ ওয়াটার and another part is molecular formula of water. There's a big gap, molecule এই ওয়ার্ডটা। আচ্ছা, সো এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে ভাইয়া? সো যখন তুমি পানির অণু, পানির সংকেত দেখতেছো, মনে রাখবা পানির সংকেত হচ্ছে H2O, এইখানে নিচে ছোট করে n দেয়া হয়, এখানে নিচে করে ছোট করে n দেওয়া হয়। এই n দেওয়া কি বোঝায় জানো? অসংখ্য পানির অণু একত্রে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে। অসংখ্য পানির অণু একত্রে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে। এখন যদি কেউ বলে পানির অণুর সংকেত কি, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে H2O। সো দুইটা কিন্তু এক জিনিস না। সো খুব সাবধানে খেয়াল রাখবা, পানির সংকেত হচ্ছে H2ON আর পানির অণুর সংকেত হচ্ছে H2O। সো তোমাকে যদি কোথাও বলে যে ভাই পানির সংকেত লেখো, তখন কিন্তু নিচে ছোট্ট করে n লিখতে হবে। যদি n না লেখো তাহলে কিন্তু সেটা একটু ঝামেলাই আর কি, হ্যাঁ কথার মারপেচ আর কি। সো কারণ হচ্ছে অসংখ্য পানির অণু একত্রে যুক্ত হয়েই বেসিক্যালি এটা ফর্ম করে।
ঠিক আছে? আচ্ছা, সো পানির ভৌত অবস্থা লিকুইড, এটা আমাদের ডান। এবার আমরা যদি একটু সলিডটাকে চিন্তা করি, সলিডটা ইন্টারেস্টিং, সলিডটা আমাদের একটু বুঝতে হবে, সলিডটা খুবই ইন্টারেস্টিং, আমাদের সলিডটা একটু বুঝতে হবে। আমি এটা হেক্সাগন আঁকবো, মানে 6টা পানির অণু নিব। তাহলে অক্সিজেনগুলো আগে দিয়ে দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 5টা, তারপর হচ্ছে 6টা। এবার হাইড্রোজেনগুলো সাইড দিয়ে খালি জাস্ট দিব। হ্যাঁ, আচ্ছা, সো এখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, একইভাবে এইখানে হচ্ছে হাইড্রোজেন, একটু বড় করে রাখলে ভালো হতো, হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন। এই যে ভাই আমি 6টা পানির অণু নিলাম, কি আঁকলাম? মানে আমি কি করছি জানো, আমি তোমাদের টেকনিকটা বলি, আমি হেক্সাগন চিন্তা করছি, এইভাবে মুছে দিব পরে, সমস্যা নেই। এটা এই যে এইখানে অক্সিজেন, এইখানে অক্সিজেন, কোনাগুলো অক্সিজেন দিয়ে বসাইছি, আমি 6টা কোনার অক্সিজেন আগেগুলো বসাইছি, তারপর আমি পানির জাস্ট শেপগুলো এঁকে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি প্লাস মাইনাস চিহ্নগুলো দিয়ে দিই, চলো প্লাস মাইনাস চিহ্নগুলো দিয়ে দিই। তাহলে তোমরা অলরেডি জানো এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। হ্যাঁ হ্যাঁ ভাইয়া জানি। তারপর এইখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। হ্যাঁ, তারপর এইখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে আবারও মাইনাস, অ্যান্ড এইখানে আবারও প্লাস। এই যে দিয়ে দিলাম ভাই, প্লাস মাইনাসগুলো দিয়ে দিলাম, 6টা পানির অণু নিলাম। আমি বরফের গঠন আঁকতেছি, এটা বেসিক্যালি স্ট্রাকচার অফ আইস। সো এইখানে এবার আমরা হচ্ছে ভাই আমরা কি করব, হাইড্রোজেন বন্ধনগুলো দিয়ে দিব। চলো হাইড্রোজেন বন্ধনগুলো দিয়ে দিই। এই যে এইখানে একটা হাইড্রোজেন বন্ধন দিয়ে দিলাম, এইখানে ভাইয়া আরেকটা হাইড্রোজেন বন্ধন দিয়ে দিলাম, হেক্সাগোনাল স্ট্রাকচার, বরফের হেক্সাগোনাল স্ট্রাকচার। ঠিক আছে, এইখানে আমি হাইড্রোজেন বন্ধন দিয়ে দিলাম, এইখানে আমি হাইড্রোজেন বন্ধন দিয়ে দিলাম, এইখানে আমি হাইড্রোজেন বন্ধন দিয়ে দিলাম, সেমভাবে এইখানেও আমি হাইড্রোজেন বন্ধন দিয়ে দিলাম। এই যে দেখো ভাইয়া আমার হেক্সাগোনাল একটা স্ট্রাকচার হয়েছে, 6টা পানির অণু দিয়ে আমি পানির অণুর একটা স্ট্রাকচার এখানে নিয়ে আসছি। সো এইখানে আমরা যেটা করলাম, আমি ফার্স্টে 6 কোণায় ফার্স্টে 6টা অক্সিজেন বসাইছি, এরকম করে 6 কোণায় ফার্স্টে 6টা অক্সিজেন বসাইছি, এই যে এরকম করে ভাইয়া 6টা অক্সিজেন বসাই দিছি, 3 3 6 এই। আর মনে রাখবো ভাইয়া এই যে বসানোর পরে তারপর আমি জাস্ট পানির অণু আঁকছি এবং মাঝে যেখানে যেখানে হাইড্রোজেন বন্ধন বসানো যায় সেখানে হাইড্রোজেন বসায় হাইড্রোজেন বন্ধন এঁকে ফেলছি। এটা হচ্ছে আমার বরফের হেক্সাগোনাল স্ট্রাকচার আঁকার নিয়ম। আচ্ছা, এবার হাইড্রোজেন বন্ধনের সাহায্যে পানির ভৌত অবস্থা, এখানে দেখো এটার ভৌত অবস্থাটা কি দেওয়া হয়েছে, সলিড। এটা যেহেতু সলিড দেওয়া হয়েছে, খেয়াল করো ভাইরা, সলিড দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু সলিড দেওয়া হয়েছে। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া, এইখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আন্তঃআণবিক আকর্ষণ, যেহেতু সলিড, আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি না অনেক কম? তখন তুমি বলবো আন্তঃআণবিক আকর্ষণ বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বেশি। তাহলে যখন যদি জিজ্ঞেস করি আন্তঃআণবিক দূরত্ব এটা কীরকম, তুমি বলবো ভাই আন্তঃআণবিক আকর্ষণ বেশি, তাহলে আন্তঃআণবিক দূরত্ব কি কম? আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি, তাহলে কাছাকাছি থাকবে, আন্তঃআণবিক দূরত্ব কম। হাইড্রোজেন বন্ধন কি হবে না দূরত্ব কম, কাছাকাছি আছে, হাইড্রোজেন বন্ধন হবে না? ইয়েস ভাইয়া হাইড্রোজেন বন্ধন হবে, 100% হাইড্রোজেন বন্ধন হবে, 100% হাইড্রোজেন বন্ধন হবে, 100% হাইড্রোজেন বন্ধন হবে। পরের যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রাকচারের শেপটা কীরকম, হেক্সাগোনাল, হেক্সাগোনাল, হেক্সাগোনাল। এইবার এই বরফের হেক্সাগোনাল স্ট্রাকচার একটা ছোট্ট জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলি, তো তোমরা দেখো তো পারো কিনা। আমি যদি জিজ্ঞেস করি সমযোজী বন্ধন কয়টা আর এইখানে হাইড্রোজেন বন্ধন কয়টা, বলতে পারবা? তুমি বলবা ভাই দেখেন আপনি পানির অণু আঁকছেন 6টা, প্রতিটা পানির অণুতে 2টা করে সমযোজী বন্ধন, একটা দুইটা, প্রতিটা পানির অণুতে 2টা করে সমযোজী বন্ধন, প্রতিটা পানির অণুতে 2টা করে সমযোজী বন্ধন। তাহলে সমযোজী হবে 6 গুণ 2, তাহলে এখানে কত হবে? এটা আমি আর করে দিচ্ছি না, তোমরা আশা করি পারবা, 12টা হবে। ওকে 12টা। এবার হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? 1খানা, 2খানা, 3খানা, 4খানা, 5খানা, 6খানা। হাইড্রোজেন বন্ধন কয়খানা দিয়েছেন? 6খানা। মানে 6টা পানির মধ্যে 6টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বেসিক্যালি বরফের গঠনটা সম্ভব হয়। যদি ওটা লাগবে না, বাট আমি দেখাইলাম জাস্ট। এবং এটা শেপটা কি হেক্সাগোনাল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, বরফের স্ট্রাকচারের মাঝে এই যে দেখো একটা কি তৈরি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হচ্ছে ভয়েড বা এমটি স্পেস, ভয়েড বা এমটি স্পেস। তাহলে বরফের যে স্ট্রাকচারটা আপনি নিচ্ছেন সেটার ভিতরে কিন্তু ভাইয়া একটা ফাঁকা জায়গা তৈরি হয়।
এখন তোমার যদি কেউ জিজ্ঞেস করে ফাঁকা জায়গা হওয়ার সুবিধাটা কি, ফাঁকা জায়গা হওয়ার সুবিধা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ভাই। আমি একটু পরে দেখাচ্ছি। এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রোল প্লে করবে যে ভাইয়া এই ফাঁকা জায়গার জন্য বরফ পানিতে ভাসতে পারে। তুমি এটা জানো, বরফ কিন্তু পানিতে ভাসে। সো কেন ভাসে, এটার একটা অ্যান্সার হচ্ছে এই ফাঁকা জায়গা। সো বরফের স্ট্রাকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা এটা বুঝে গেলাম। এই দেখো বরফ কেন পানিতে ভাসে, চলে আসছে, দেখো চলে আসছে বরফ কেন পানিতে ভাসে। সো এটার একটা রিজন কি বললাম অলরেডি, একটা রিজন কি বললাম, একটা রিজন আমি অলরেডি কি বললাম, একটা রিজন বললাম বয়েড, বয়েড স্পেস, বয়েড স্পেস, বয়েড স্পেস। সেকেন্ড রিজন কি ভাইয়া, হেক্সাগোনাল স্ট্রাকচার, হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপ, বয়েড স্পেস। আরেকটা কি বললাম, হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপ। আরেকটা রিজন আছে, আরেকটা রিজন আছে, রো ইকুয়াল, আমরা জানি ঘনত্ব m/v, এটা আমরা জানি। হ্যাঁ ভাইয়া জানেন, আপনি এটা জানেন, আপনি এটা জানেন। এইবার আমি যদি এইখানে যদি চিন্তা করি রো এর সাথে ঘনত্বের সম্পর্কটা কীরকম, তুমি বলবা রো এর সাথে মানে আয়তনের সম্পর্কটা কীরকম, ব্যস্তানুপাতিক। রো এর সাথে আয়তনের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। তার মানে জিনিসটা কি দাঁড়াইতেছে ভাইয়া, যদি কখনো রো বা ঘনত্ব বাড়ে তাহলে আয়তন কমে যাবে, আয়তন কি হয়ে যাবে, কমে যাবে। আবার যদি কখনো রো কমে তাহলে কি হয়ে যাবে, আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে যাবে। এখন তুমি যদি চিন্তা করো, এখন তুমি যদি চিন্তা করো বরফের আয়তন, বরফের আয়তন, বরফের আয়তন আর হচ্ছে কোনো একটা লিকুইড, ধরো পানিরই দিতেছি, বরফের আয়তন আর লিকুইডের আয়তন কোনটা বেশি হবে, কোনটা বেশি হবে? তুমি বলবো ভাই বরফের আয়তন বেশি হবে, কারণ একটা কি আছে, ফাঁকা জায়গা আছে, বরফের আয়তন বেশি হবে। এখন তুমি একটু চিন্তা করো, বরফের আয়তন বেশি তাহলে তার ঘনত্ব কি, তাহলে তার ঘনত্ব কি, তাহলে তার ঘনত্ব কম, তাহলে তার ঘনত্ব কম। এই যে দেখো রিজন কেন পানিতে ভাসে, বরফ কেন পানিতে ভাসে, এই যে দেখো ভাইয়া, এই হচ্ছে ইম্পর্টেন্ট রিজন। তাহলে তার ঘনত্বটা কি, পানির থেকে ঘনত্ব থেকে কম, আর কি আয়তনটা তার থেকে বেশি। আর এটা কি, ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার জন্যই তো তার আয়তন বেশি, ফাঁকা জায়গার জন্যই তো তার আয়তন বেশি। তো আয়তন যেহেতু বেশি তাহলে তার ঘনত্ব কি হবে, কম হবে, কারণ সম্পর্ক রো এর সাথে আয়তনের সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। এখানে কিন্তু যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা যদি আসে, স্ট্রাকচার, বরফের যে গঠনটা আছে, বরফের যে গঠনটা আছে এই স্ট্রাকচারটা মাস্ট আঁকতে হবে, নাহলে ভাই নাম্বার কম পাবেন। স্ট্রাকচার কই পাবেন, স্ট্রাকচার তো এই যে পড়াইছি, এটাই তো স্ট্রাকচার অফ আইস। এটাই হচ্ছে ভাই বরফের গঠন, ঠিক আছে। সো আমরা কিন্তু অলরেডি জানি। সো আমরা আশা করি বুঝাইতে পারছি যে ফাঁকা জায়গা আছে তাই আয়তন বেশি, আয়তন বেশি তাই ঘনত্ব কম, দ্যাটস ইট। সো বেসিক জিনিস হচ্ছে এটা। হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব, পানিতে দ্রাব্যতা। সো যদি কোথাও হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে দ্রাব্যতাটা বেড়ে যায়, দ্রাব্যতাটা কি হয়ে যায়, বেড়ে যায়, দ্রাব্যতাটা বেড়ে যায়। যেরকম ধরো আমি যদি জিজ্ঞেস করি অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ কি পানিতে দ্রবীভূত হয়, জৈব যৌগ কি পানিতে দ্রবীভূত হয়? এটার নর্মাল অ্যান্সার হচ্ছে, নর্মাল অ্যান্সার হচ্ছে নো, নর্মালি, নর্মালি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করি এইখানে দেখো ভাইরা, আমি যদি এইবার জিজ্ঞেস করি অ্যালকোহল ROH কি পানিতে দ্রবীভূত হয়? সো তুমি এইটার প্রশ্নের উত্তরটা কি দিবা? এবার দেখো অ্যালকোহল তো জৈব যৌগ, এবার এটা কি দ্রবীভূত হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা কিন্তু উত্তর হচ্ছে হ্যাঁ, উত্তর ইয়েস, 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 এটা দ্রবীভূত হয়, এটা ইয়েস। এখন তোমার যদি জিজ্ঞেস করে কেন ভাইয়া, কেন, তো তুমি বলবা, তুমি কি বলবা যে ভাই দেখেন অ্যালকোহল যে ভাইয়াটা আছে এই ভাইয়াটা কি করতে পারে, ক্যান ফর্ম, ক্যান ফর্ম, ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড, ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড। তাহলে যারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তাদের দ্রাব্যতা কি হয়ে যায়, বেড়ে যায়। যারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তাদের দ্রাব্যতা কি হয়ে যায়, বেড়ে যায়। কারণ অ্যালকোহল হাইড্রোজেন বন্ধন গঠন করে, হাইড্রোজেন বন্ধন গঠন করাতে পারলেই তার দ্রাব্যতা বেড়ে যাবে। এটা কিন্তু ভালো করে মনে রেখো। এবং এটার কিন্তু আমি তোমাদের একটা এক্সাম্পল করাইছিলাম, সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম প্লাসের মধ্যে
কোনটার দ্রাব্যতা বেশি হবে এটা তোমাদের আমি বুঝাইছিলাম। এই যে সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা, কোনটি পানিতে অধিক দ্রবণীয়। সো তুমি কি বলবা যে ভাই এরা পোলার পোলার, এরা ওই যে আমি আর ভারতের রতন টাটার এক্সাম্পল দিয়েছিলাম, টাটার। সো ওইটার মতো দুইটা দ্রবণীয় হবে, কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেন বন্ধন আছে সেই সাথে সাথে এই যে দেখো হাইড্রোজেন বন্ধন আছে, তুমি যদি চিন্তা করো এইখানে হাইড্রোজেন বন্ধন নাই কিন্তু এখানে আছে, তার জন্য এটা কি হচ্ছে, বেশি দ্রবণীয় হচ্ছে। সো হাইড্রোজেন বন্ধন থাকলে কিন্তু দ্রাব্যতা কি হয়ে যায়, বেড়ে যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে হাইড্রোজেন বন্ধন যদি কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, হাইড্রোজেন বন্ধন থাকলেই দ্রাব্যতা বেড়ে যায়। এবার দেখো ROH এবং RNH2 এর মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয়। এবার কি বলছে, এই যে দেখো আগের মতো অধিক, তার মানে দুইজনই দ্রবণীয় আনডাউটেডলি, বাট বলছে কোনটি অধিক। চলো করি ROH RNH2, ঠিক আছে, ROH আর হচ্ছে RNH2। তো আমরা এখানে ফার্স্টে যে জিনিসটা চিন্তা করব যে এখানে ভাই হাইড্রোজেন বন্ধন হয় কিনা, হ্যাঁ, তারপরে চিন্তা পরে। সো ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সো প্রথমত হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এখানে কি হয়, হ্যাঁ ভাইয়া এখানে হাইড্রোজেন বন্ধন হয়, এইখানেও হাইড্রোজেন বন্ধন হয়। ভাই দুইটাতেই হাইড্রোজেন বন্ধন হয়, তাহলে দুইজনই দ্রবণীয় হবে, দুইজনই দ্রবণীয় হবে। বাট প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রশ্ন তো এটা ছিল না যে দ্রবণীয় হবে কিনা, প্রশ্ন হচ্ছে কোনটি অধিক দ্রবণীয় হবে, কোনটি অধিক দ্রবণীয় হবে। সো তোমাকে চিন্তা করতে হবে এবার যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। এইখানে খেয়াল করো অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত ভাইয়া 3.5 ফন, নাইট্রোজেনের কত 3, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দ্রাব্যতা বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দ্রাব্যতা বেশি, তাহলে উত্তর কি হবে ভাই, উত্তর হবে ROH গ্রেটার দেন RNH2। মানে কি অ্যালকোহলের থেকেও অ্যামিনের দ্রাব্যতা বেশি না কম, অ্যালকোহলের দ্রাব্যতা বেশি, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে কি দেখলাম যে ভাইয়া হাইড্রোজেন বন্ধন থাকলে দ্রবণীয় হবে, বা যদি দুইটাতেই হাইড্রোজেন বন্ধন থাকে তখন তোমাকে চিন্তা করতে হবে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। বাট যদি তোমার ওই প্রশ্নটা চিন্তা করো, আমরা যে একটু আগে যে প্রশ্নটা পড়ছিলাম সেটা যদি চিন্তা করো, এই যে এটা ভাইয়া এই প্রশ্নটার মধ্যে এখানে ভাইয়া কোনটা অধিক দ্রবণীয় হবে, এখানে ছিল দুইটাই পোলার, অধিক দ্রবণীয় ক্ষেত্রে আমরা হাইড্রোজেন বন্ধনটাকে শর্ত হিসেবে নিয়ে নিয়েছিলাম, যেখানে হাইড্রোজেন বন্ধন আছে সেখানে দ্রাব্যতা বেড়ে যাবে। যদি দুইটাতেই হাইড্রোজেন বন্ধন হইতো, এটাতেও হাইড্রোজেন বন্ধন এটাতেও হাইড্রোজেন বন্ধন হইতো, তাহলে তোমাকে চিন্তা করতে হইতো তড়িৎ ঋণাত্মকতা। কিরকম এক্সাম্পল ভাইয়া, এই যে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা কিন্তু এখানে লিখে ফেলছি। যদি দুইটাতেই হাইড্রোজেন বন্ধন হয় তখন তোমাকে চিন্তা করতে হয় যে ভাই তার কার তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। এইবার দেখো হাইড্রোজেন হ্যালাইডের অম্ল ধর্মের পার্থক্য, এটার কাহিনীটা কি, ভাই এটা একটু বুঝান। মানে অম্ল ধর্মের উপরও কি আছে, হাইড্রোজেন বন্ধনের ইম্প্যাক্ট আছে অম্ল ধর্মের উপর। খেয়াল করো ভাইরা, দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। তুমি এটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, আমি একটু লম্বা করে রাখছি। কেন এটা রাখছেন ভাইয়া, ফ্লোরিনের কোন অরবিটাল হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করবে বলো তো ভাইরা, তুমি কিন্তু জানো ফ্লোরিনের কোন অরবিটাল 2p অরবিটাল, কারণ বাইরের শক্তি স্তরে 2p আছে, ক্লোরিনের 3p আর ব্রোমিনের 4p, আয়োডিনের কোনটা ভাইয়া 5p, তাহলে স্বাভাবিকভাবে এটা বড় অরবিটাল, তাহলে বন্ধনটাও বড় হবে। ওকে, এটা আমি মোটামুটি বুঝলাম যে ভাই ফ্লোরিনের 2p হাইড্রোজেনের s অরবিটালের সাথে ওভারল্যাপ বা অতিক্রমণ করবে, ক্লোরিনের 3p, ব্রোমিনের 4p, এগুলো আমরা বুঝি এখন। আয়োডিনের হচ্ছে 5p অরবিটাল, কারণ ফ্লোরিনের বাইরের শক্তি স্তরে বেসিক্যালি 2p অরবিটালই আছে। তুমি যদি ইলেকট্রনিক বিন্যাসটা করো দেখবা 1s2 2s2 2p5, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি আসবে 3p5, ব্রোমিনের ক্ষেত্রে দেখবা আসবে 4p5, আয়োডিনের ক্ষেত্রে আসবে কি 5p5। আচ্ছা হোয়াটএভার, তাহলে এইখানে কাহিনী কি হয়েছে তোমাকে যদি জিজ্ঞেস করি, এইখানে হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় হয়, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় হয়, সো চলো একটু করি হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় হয়। এখানে হাইড্রোজেন বন্ধন হয়, ইয়েস। এখানে নো, হাইড্রোজেন বন্ধন না, হাইড্রোজেন বন্ধন হয় না, এখানেও হাইড্রোজেন বন্ধন হয় না, এখানেও হাইড্রোজেন বন্ধন হয় না, এখানেও হাইড্রোজেন বন্ধন হয় না। তাহলে এইখানে যদি আমি চিন্তা করি হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে না নাই, আছে, বাট হাইড্রোজেন আয়োডাইডে নাই। তাহলে এবার আমি অম্লত্বের ক্রম, আমি একটা অ্যাসিডের শক্তি বলতে বুঝি সে কত দ্রুত H+ ছাড়তে পারে, কত অ্যামাউন্টে H+ ছাড়তে পারে, এটা ব্যাপার না, কে কত দ্রুত ছাড়তে পারে। জিনিসটা এইভাবে চিন্তা করো, আমি অনেক টাকার মালিক, ধরো একটা বিপদ হলো আমাদের দেশের,
হ্যাঁ, আমি টাকা অনেক টাকার মালিক হওয়া সত্ত্বেও আমি দেখা গেছে টাকাটা দেই নাই, আবার কেউ একজন খুবই অল্প অ্যামাউন্টের টাকার মালিক বাট মনের দিক থেকে সে খুবই ধনী, সে দেশকে অনেক বেশি ভালোবাসে, দেশ একটা বিপদে পড়ছে সাথে সাথে তার যা ছিল সব দিয়ে দিছে। তাহলে দ্রুত কে দিছে? দ্রুত কে দিছে? এখন হয়তোবা ধরো আমিও দিব, একটা সময় পরে হয়তোবা আমিও দিব, আমার মধ্যেও দেশাত্মবোধ জাগবে, আমার মধ্যেও দেশপ্রেম জাগবে, আমি দিব। বাট এইখানে প্রবলেমটা হয়েছে কি, আমি হয়তো অনেক দিব, কারণ আমি তো অনেক ধনী, তো আমি অনেক দিব হয়তোবা দেশের জন্য। বাট প্রবলেম হচ্ছে আমি তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট দিচ্ছে কিনা, বা আমার আগে যারা দিয়ে দিবে তারা আমার থেকে বেশি সক্রিয় হবে। এসিডের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, যারা প্রোটন যে আগে দিয়ে দিবে তার স্ট্রেংথ বেশি হবে, এটা মনে রাখবা। প্রোটন যে আগে দিয়ে দিবে তার স্ট্রেংথ বেশি, প্রোটন যে পরে দিবে তার স্ট্রেংথ কম। ব্যাপারটা এমন না তুমি কত অ্যামাউন্টে দিচ্ছ, ব্যাপারটা হচ্ছে তুমি কত দ্রুত দিচ্ছ। এখন তুমি আমার বলো এই দুটার মধ্যে কোনটা সহজে ভাঙতে পারবা, মানে এদের মধ্যে সবচেয়ে সহজে ভাঙতে পারবা কোনটা? একটা বড় লাঠি খুব সহজে ভাঙা যায়, ছোট লাঠি তো ধরাই যায় না, ভাঙবা কিভাবে? দুই পাশ দিয়ে তোমার ধরতেই তো কষ্ট হবে। বাট একটা বড় লাঠি হলে কিন্তু তুমি দুই দিক দিয়ে ধরে ভাঙে ফেলতে পারবা সহজেই। তাহলে যত বড় তার স্ট্রেংথ তত বেশি, কারণ এইখানে সব খুব সহজেই তুমি এই বন্ধনটাকে ভাঙে ফেলতে পারবা খুব সহজেই, কারণ এটা খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে সবার আগে বেরোবে এটা। তাহলে এইখানে অম্লত্বের ক্রম তোমাকে যদি বলা হয় তুমি কি বলবা? হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এবং এটার অম্লত্বের ক্রম সবচেয়ে কম হাইড্রোজেন ফ্লোরাইড। কেন ভাইয়া? কেন? ওয়াই? এটার অম্লত্বের ক্রম সবচেয়ে কম, ওয়াই। সো কি বলবা তুমি? ফার্স্টে যেটা বলবা বন্ড লেন্থ, বন্ধন দৈর্ঘ্য, এটার বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কি কম, বন্ধন দৈর্ঘ্য কি সবচেয়ে কম। এটা কি বলবা? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আছে ভাই, বন্ধন দৈর্ঘ্য কম, তার উপর আবার কি আছেন ভাই আপনি আরেকটা এক্সট্রা বন্ধন দিয়ে দিচ্ছেন। সো এক্সট্রা বন্ধন যদি দেন আরো কাছাকাছি চলে আসবে, আরো ছোট হয়ে যাবে, আরো বেশি বন্ধন, তাহলে আরো কাছাকাছি, ধরতেই তো পারবো না ভাঙার জন্য। সো এটার ক্ষেত্রে কি হয়, বন্ধন দৈর্ঘ্যটা অনেক ছোট হয়ে যায়, যার জন্য এটার অম্লত্বের ক্রমটাও কি হয়ে যায়, সবচেয়ে কম হয়ে যায়। ওকে, এইবার দেখো সংযোজিত অণু গঠন। এটার মধ্যে আমরা অলরেডি কয়েকটা জিনিস পড়ে ফেলছিলাম, ডাইমার ট্রাইমার, এগুলো অলরেডি পড়ে ফেলছি, আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি এটা, যে হাইড্রোজেন বন্ধনের জন্যই কিন্তু ডাইমার ট্রাইমার হয়। এবং একইভাবে কপার সালফেট যুক্ত পাচন পানির এইটার স্ট্রাকচারও তোমাদেরকে আঁকাইছিলাম যখন আমরা বন্ধন কাউন্টিং পড়ছিলাম, ওইখানে পড়াইছিলাম। তাও আমি এখানে একটু গঠনটা এঁকে দিচ্ছি। কপার 2+, এখানে 4টা পানির অণু থাকবে, 4টা পানির অণু কপার 2+ এর কাছে, কারণ 2+ মানে হচ্ছে তার হাইড্রোজেন, 2+ মানে হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা 4। এটা মনে রাখবা, যার ক্যাটায়নের চার্জ যত হবে তার ডাবল সংখ্যক সর্বোচ্চ লিগ্যান্ডকে সে যুক্ত করতে পারবে, তার সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4 হবে। কেন ভাইয়া 4 হবে? কারণ তার চার্জ হচ্ছে +2, সো চার্জ যা হবে তার ডাবল সংখ্যক সর্বোচ্চ সে লিগ্যান্ডকে যুক্ত করতে পারবে। এগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন, এগুলোও কি ভাইয়া সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে 4টা পানির সাথে সে কি করলো, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে ফেললো। এবার SO4 2- এখানে একটু এঁকে ফেলি, এইখানে একটা মাইনাস, এইখানে হচ্ছে মাইনাস। মানে 4টা পানির অণু আছে, নিচে আছে পানির অণু আছে কয়টা? 5টা। হ্যাঁ ভাইয়া 5টা, OH। এবার বাকিগুলো কি হবে? এইখানে হাইড্রোজেন বন্ধন হবে, এই হাইড্রোজেন বন্ধন, এই হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এই হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এই হচ্ছে আরেকটা হাইড্রোজেন বন্ধন। দ্যাটস ইট। এই হচ্ছে তোমার কপার সালফেট যুক্ত পাচন পানির স্ট্রাকচার। কিভাবে আঁকছেন ভাইয়া? কপার 2+ এর সাথে 4টা পানির অণু সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানে সালফেট আয়ন, সাথে একটা মাঝের পানির অণু হচ্ছে ব্রিজের মতো আছে, সিসকুই অক্সাইডের মতো। ঠিক আছে, ডাইমার অলরেডি পড়ছি, এটা অলরেডি ডান, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা অলরেডি ডান পড়ে ফেলছি ভাইয়া। হাইড্রোজেন ট্রাইফ্লোরাইড ট্রাইমার, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, সংযোজিত পানির অণু গঠন, এটা আমরা পড়ছি ভাইয়া। ঠিক আছে, তারপর এইবার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে দৈনন্দিন জীবনে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, এইটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি। সো হাইড্রোজেন বন্ধনের গুরুত্বের মধ্যে কি কি আসবে? সবার আগে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিএনএ। আচ্ছা, ডিএনএ, সো ডিএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, তোমরা পড়বা, দেখবা অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে, তারপর হচ্ছে সাইটোসিন, গুয়ানিন, এগুলো হচ্ছে ওই যে রাইবোজ সুগার, এখানে আমার হাইড্রোজেন বন্ধন আছে মনে হয় 2টা, অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে 2টা, সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে 3টা। ঠিক আছে, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই রাইবোজ সুগারগুলো কানেক্টেড থাকে। আর ডিএনএ হচ্ছে তোমরা জানো যে আমাদের কি জীব প্রযুক্তি, মানে জীবগত যে ব্যাপারটা, বংশগতির ধারক ও বাহক মনে হয়, আমি বায়োলজি খুব বেশি পারি না, বাট তাও বললাম আলহামদুলিল্লাহ যতটুকু বললাম।
আচ্ছা, তারপর হচ্ছে পানি H2O, ঠিক আছে? সো পানির ক্ষেত্রে আমরা কি জানি হাইড্রোজেন বন্ধন হয়, পানির মধ্যেও হাইড্রোজেন বন্ধন হয়, ডিএনএর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়। তারপর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোটিন নামে একটা জিনিস আছে, প্রোটিনের মধ্যেও আমাদের হাইড্রোজেন বন্ধন আছে। সো এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে প্রোটিন, তারপর পানি, তারপর ডিএনএ। এখন কথা হচ্ছে ভাই প্রোটিনের সংকেত কি? ভাই প্রোটিনের সংকেত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ভাই প্রশ্ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মানে কি, একটু শিখান। যেখানে অ্যামিনো থাকবে অ্যাসিডও থাকবে, আর সি NH2, আমি সবচেয়ে ছোট অ্যামাইনো অ্যাসিডটা লিখতেছি, আর হচ্ছে COOH। হ্যাঁ, এগুলোর বায়োলজিতে তুমি নামও পড়বা, নাম মুখস্থ করবা, দেখবা মেডিকেল যারা পরীক্ষা দিবা দেখবা এগুলো সব মুখস্থ করতে হবে। সবচেয়ে ছোট অ্যামাইনো অ্যাসিড কোনটা, সবচেয়ে বড় অ্যামাইনো অ্যাসিড কোনটা। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে প্রোটিন, এখানেও কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, ডিএনএতে হাইড্রোজেন বন্ধন আছে, এবং প্রোটিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। সেই সাথে আরও অনেক কিছু আছে যেগুলোর মধ্যে আমাদের হাইড্রোজেন বন্ধন আছে। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট লিখলাম। এগুলোর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো, প্রোটিন ছাড়া তো তুমি বাঁচবো না, তাই না? ডিএনএ ছাড়া তোমার বংশ গতির ধারক বাহক রক্ষা হবে না, পানি ছাড়া তুমি নিজে অচল, পানির বিশুদ্ধ পানির অপর নাম জীবন। সো পানি যদি না থাকে তাহলে তো সেই ক্ষেত্রে বুঝতেই আসো। আচ্ছা, সো আমাদের এক্সিস্টেন্সের জন্য হাইড্রোজেন বন্ধন খুবই 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 ইম্পর্টেন্ট। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরের পার্টে। আল্লাহ হাফেজ।